নম্বর ম্যাথটা একটু দেখান। হ্যাঁ দেখাচ্ছি ম্যাডাম। চলুন ম্যাডাম দেখুন। ওকে স্যার। দেখুন এখানে আমি আরও একবার বলে দিচ্ছি যে দুটি সংখ্যার লসাগু হলো তাদের গসাগু এর 15 গুণ। দুটি সংখ্যার লসাগু হলো তাদের গসাগুর 15 গুণ। তাহলে আমি গসাগুটা ধরে নিয়েছি এক্স, তাহলে গসাগুটা যদি এক্স হয় তাহলে লসাগুটা কত হবে, এর 15 গুণ হবে, তাহলে 15 গুণ, তাই না? তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনাদের এইচসিএফ আর এটা হচ্ছে আপনাদের এলসিএম। এবং এদের দুজনের যোগফল বলে দিয়েছে কত, 112। এই যে দেখুন লসাগু এবং গসাগুর যোগফল বলে দিয়েছে 112। এবার এখান থেকে এক্স প্লাস 15 এক্স সমান কত হচ্ছে 16, এক্স সমান 112, এক্স সমান কত হচ্ছে 7। তাহলে এখানে আমি এক্স এর ভ্যালু বের করলাম, এখানে পুট করে দিলাম, দুটো সংখ্যা আমি পেয়ে গেলাম। একটা সংখ্যা হচ্ছে কত 7 আর একটা সংখ্যা হচ্ছে 105, দুটো সংখ্যা আমি পেয়ে গেলাম। তারপর এখানে আপনাকে একটা সংখ্যা বলে দিয়েছে, তাই না? একটি সংখ্যা আপনাকে বলে দিয়েছে, তাহলে আর একটা সংখ্যা আপনাকে বের করতে বলেছে। তাহলে 7 ইন্টু 105 সমান হচ্ছে 35 ইন্টু এক্স, ক্যালকুলেশন করলাম 3, এক্স সমান 21। এখানে আমরা লসাগু এবং গসাগু দুটো বের করেছিলাম আর সংখ্যা একটা বলে দিয়েছিল। চলুন পরে 3 নম্বর অঙ্ক, যে 70 লিটার দুধ ও জলের মিশ্রণে জলের শতকরা পরিমাণ হচ্ছে 20%। মিশ্রণটিতে আরও কত লিটার জল মেশাতে হবে যাতে মিশ্রণটিতে জলের শতকরা পরিমাণ 30% হয়? মিশ্রণের অঙ্ক, একদমই সহজ অঙ্ক এবং আপনাদের পরীক্ষায় আসা অঙ্ক। কেমন? চলুন চেষ্টা করুন। 70 লিটার দুধ ও জলের মিশ্রণে জলের শতকরা পরিমাণ কত? জলের শতকরা পরিমাণ হচ্ছে 20%। মানে এখানে ঘটনাটা কি ঘটেছে, মনে করুন এখানে একটা পাত্র আছে আর কি, কেমন? একটা পাত্র রয়েছে, কত লিটারের পাত্র এটা? এই পাত্রতে মানে কত লিটারের পাত্র এটা? এটা হচ্ছে 70 লিটারের পাত্র। কত লিটারের পাত্র? 70 লিটারের পাত্র। এবার এই যে 70 লিটার পাত্রে দুধ ও জলের মিশ্রণ আছে, তাই না? দুধ ও জলের মিশ্রণ রয়েছে আর কি। এখানে কি বলেছে যে জলের শতকরা পরিমাণ হচ্ছে কত, 20%। তাহলে বলুন তো ওয়াটার যদি 20% হয় তাহলে এখানে মিল্ক কতটুকু আছে? মিল্ক 80%। তাহলে এখানে মিল্ক আছে, হ্যাঁ মিল্ক আছে 80% পাত্রটাই, কেমন? এবার আমি কি করছি, আমি আরও একটা পাত্র থেকে কিছু পরিমাণ জল সেখানে আমি মেশাচ্ছি। কি করছি, আরও একটা পাত্র আমি এখান থেকে নিয়েছি, কিছু পরিমাণ কি মেশাবো, জল মেশাবো। আমি কিন্তু দুধ কিন্তু মেশাবো না, দুধ মেশালে কিন্তু আমার লাভ আর হবে না, আমি জল মেশাবো, তাই না? কেননা মিশ্রণটিতে কি বলেছে, মিশ্রণটিতে আরও কত লিটার জল মেশাতে হবে যাতে মিশ্রণটিতে জলের শতকরা পরিমাণটা কত হয়, 30% হয়। তাহলে এবার এই যে পাত্রটা নিয়েছি, এই পাত্রটা নিশ্চয়ই মানে মিল্ক থাকবে না, তাই না? মিল্ক থাকবে না, এখানে শুধুমাত্র ওয়াটারটাই থাকবে, শুধু জল থাকবে, তাই না? তাহলে আমি জলটা কত ধরে নেব, জলটা ধরে নেব 100% জল। আমি তো দুধ তো মেশাবো না, তাই না? শুধু জলটাই মেশাবো, তাহলে আমি ধরে নিলাম 100% জল আমি মেশালাম, তাই না? এবার এই দুটোকে যখন আমি মেশাবো আর কি, তখন কি হয়ে যাবে, যে মূল যে মিশ্রণ যেটা তৈরি হবে সেখানে 30% কি হবে, 30% ওয়াটার হবে আর মিল্ক কতটুকু হবে, মিল্ক হবে 70%, তাই না? এবার এখান থেকে আমি অ্যালিগেশন মেথড আপনাদেরকে শিখিয়েছি, যে কোনো একটাকে নিয়ে আপনারা করবেন। এখানে তাহলে এটা কত, মিল্কটা 0%, যে কোনো একটাকে নিয়ে আপনি করুন, আমি ওয়াটারটাকে নিয়ে করছি। তাহলে 20, এখানে 100, দুটোকে মিশিয়ে দিল, দিয়ে কত হচ্ছে 30। চলুন 100 থেকে 30 বাদ দিলে কত হয়, মানে ডিফারেন্সটাকে আমরা নেব 70, আর এখানে হচ্ছে আপনার 10। তার মানে এই যে দুটো পাত্র, এই দুটো পাত্রের কিন্তু আমরা অনুপাত পেলাম এখানে, তাই না? তাহলে একটা হচ্ছে 1 অনুপাতে আর একটা হচ্ছে 7 অনুপাতে ছিল, পাত্রের অনুপাত পেলাম, তাই না? এবার এই যে 7 অনুপাত মানেই বলে দিয়েছে 70 লিটার, তাই না? 7 অনুপাত মানেই হচ্ছে কত, 70 লিটার। কত গুণ, 10 গুণ, তাই তো? তাহলে 1 অনুপাত মানে কত, 1 অনুপাত মানে 10 লিটার, তাই না? 1 অনুপাত মানে 10 লিটার।
এই ছিল অঙ্ক। মানে আমি মিশ্রণের যে চ্যাপ্টার করিয়েছিলাম আপনাদের, সেখানে সবচেয়ে সহজ টাইপ হচ্ছে এটাই, এবং প্রথম টাইপ আমি এটাই আপনাদেরকে শিখিয়েছিলাম। এবার চর্চায় যদি না থাকেন আর কি, স্বাভাবিকভাবে এগুলোই কঠিন লাগবে আর কি। আর পরীক্ষায় এগুলোই আসে, পরীক্ষায় কিন্তু কঠিন অঙ্ক আসে না, পরীক্ষাতে সহজ অঙ্কই আসে, দু একটা বাদ দিয়ে। দু একটা ম্যাডাম একটু কঠিন থাকবে আর কি, স্বাভাবিক। পরীক্ষাতে সহজ অঙ্কই থাকবে, কঠিন অঙ্ক থাকবে না। কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন, ওই সময়ের মধ্যে করা সম্ভব হয়ে উঠবে না আর কি। কেননা এই যে আজকে যে 20খানা অঙ্ক রয়েছে, প্রত্যেকটা অঙ্কই কিন্তু সহজ, কিন্তু আপনাদেরকে এক্ষুনি যদি আমি দিয়ে দিই আর কি, যে 20 মিনিট টাইম 20খানা অঙ্ক করুন, ঠিক আছে, ও হবে না। স্যার আর একবার বলুন। হ্যাঁ ম্যাডাম বলবো। দেখুন এখানে ঘটনাটা কি ঘটেছে, যে 70 লিটার দুধ ও জলের মিশ্রণে জলের শতকরা পরিমাণ হচ্ছে কত, 20 লিটার। আমি এক্সট্রা একটা পেজ নিচ্ছি। আচ্ছা, এখানে কি বলেছে, মনে করুন একটা পাত্র রয়েছে এখানে। এখানে একটা কি রয়েছে, এখানে একটা পাত্র রয়েছে। এই পাত্রে কি রয়েছে, 70 লিটার মিশ্রণ আছে। 70 লিটার মিশ্রণ, 70 লিটার দুধ বা 70 লিটার জল নয় কিন্তু, 70 লিটার আমি বললাম মিশ্রণ আছে, মানে দুধ এবং জল মিলিয়ে 70 লিটার আছে। কেমন? এবার এখানে বলে দিয়েছিল এখানে ওয়াটার কতটুকু রয়েছে, ওয়াটার রয়েছে 20%। তাহলে ওয়াটার 20% থাকলে মিল্ক কতটুকু আছে, মিল্ক আছে আপনাদের 80% মিল্ক আছে, তাই না? 80% মিল্ক আছে। এটাও রয়েছে আমার পাত্র, এবং এটা নিয়ে আমি কোথায় যাব, বিক্রি করতে যাব আর কি। কেমন? এবার আমি ভাবলাম আর কি, যে এবার আমাকে লাভটা তো একটু বেশি করতে হবে, তা নাহলে তো মানে হবে না আর কি, লাভ একটু বেশি করতেই হয় আর কি। তো আমি কি করলাম, আমার একটা বুদ্ধি আসলো যে ওয়াটারটার তো 20% আছে, ওয়াটারটাকে তাহলে এবার 30% করে দিই মিশ্রণটাতে। তার জন্য আমাকে কি করতে হবে, একটু ওয়াটার মেশাতে হবে। তো আমি বালতি করে ওয়াটার নিয়ে আসলাম আর কি। বালতি করে এখানে শুধুমাত্র কি আছে, ওয়াটার আছে। কি আছে, শুধুমাত্র ওয়াটার। ওয়াটার নিয়ে এসে আমি দুটোকে মিশিয়ে দিলাম, এবার যখন মিশিয়ে দিলাম, তখন আমার কি হলো, যে আমার নতুন যে মিশ্রণটা তৈরি হলো, সেখানে আমার ওয়াটারটা কতটুকু হচ্ছে, ওয়াটারটা হচ্ছে 30%। তাহলে মিল্কটা কতটুকু হবে, মিল্কটা স্বাভাবিকভাবেই 70% হয়ে যাবে, 70%, তাই না? আবারও বলছি, মনে করুন এটা হচ্ছে আমার মূল পাত্র, যেটা নিয়ে আমি ব্যবসা করতে যাই, দুধ দিয়ে বেড়াই আর কি। তো সেখানে আমার ওয়াটার ছিল 20%, মিল্ক ছিল 80%। কেমন? এবং পুরো মিশ্রণটা ছিল 70 লিটার। এবার আমি কি করলাম, যেহেতু দেখলাম আমাকে লাভ করতে হবে আর কি, তো আমি কি করলাম, আমি এক বালতি জল নিয়ে আসলাম আর কি, মানে আমি জল নিয়ে আসলাম, জল নিয়ে এসে ঢেলে দিলাম, দুটোকে এক জায়গায় করে দিলাম। দুটোকে এক জায়গায় করে দেখলাম যে আমার ওয়াটারটা হয়ে গেছে এবার 30%, আর মিল্কটা হয়েছে এবার 70%। তাহলে আমি ওয়াটার কতটুকু মিলিয়েছিলাম, মানে কতটুকু আমি ওয়াটার সেখানে দিয়েছিলাম। তাহলে ওয়াটার কতটুকু দিয়েছিলাম, এখানে যেহেতু আমি দুধ দিইনি, তাহলে ওয়াটার আমি 100% দিয়েছিলাম, তাই না? তো এবার অ্যালিগেশন করুন, এখানে এই পাত্রে ওয়াটার কতটুকু, 20, এই পাত্রে ওয়াটার কতটুকু, 100%, এবং মিশ্রিত পাত্রে ওয়াটার কতটুকু, 30%। চলুন অ্যালিগেশন করুন। ডিফারেন্স কত, 70, আর এটার ডিফারেন্স কত, 10। তাহলে এই যে দুটো আমি অনুপাত পেলাম, এই দুটো অনুপাত হচ্ছে আমার পাত্রের অনুপাত, মানে এই পাত্র এবং এই পাত্রের আমি অনুপাত পেলাম। মানে এই পাত্র যদি 1 হয়, এই পাত্র কত হবে, 7। এবার এই 7 যেটা আমি বের করেছি, এটা বলেই দিয়েছে আমাকে 70 লিটার, তাহলে একটা কত হবে, 10 লিটার। দেখুন বোঝা গেছে? বলুন এবার কার বোঝা গেল না? চলুন পরের প্রশ্ন, এসএসসি জিডিতে এসেছিল এটা। একটি খালি ট্যাঙ্ক এ ও বি নল দিয়ে 10 মিনিটে, বি ও সি নল দিয়ে 12 মিনিটে এবং এ ও সি নল দিয়ে 15 মিনিটে জলপূর্ণ করা যায়। নল তিনটে একত্রে কত সময়ে খালি ট্যাঙ্কটি জলপূর্ণ করতে পারবে? একটি খালি ট্যাঙ্ক এ ও বি নল দিয়ে 10 মিনিটে, বি ও সি নল দিয়ে 12 মিনিটে এবং এ ও সি নল দিয়ে 15 মিনিটে কি হচ্ছে, জলপূর্ণ করা হচ্ছে। তাহলে নল তিনটে একত্রে কত সময়ে খালি ট্যাঙ্কটি জলপূর্ণ করতে পারবে? চলুন আনসার করুন। 8 মিনিট, 6 মিনিট, 6 পূর্ণ 1-এর 2 মিনিট, 5 মিনিট।
স্মিতা ম্যাডাম বলছেন অপশন 3। শামিমা ম্যাডাম শোনা যাচ্ছে? শামিমা ম্যাডাম, স্যার হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ বলুন বিশ্বজিৎ স্যার। না এখন ঠিক আছে, স্ক্রিনটা দেখতে পাচ্ছিলাম না। ও আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছিলেন না। চলুন তাহলে এখানে ঘটনাটা কি ঘটলো আর কি। মনে করুন এখানে একটা ট্যাঙ্ক আছে আর কি, প্রত্যেকের বাড়িতেই আমাদের রয়েছে আর কি একটা ট্যাঙ্ক, তাই না? একটা ট্যাঙ্ক রয়েছে আর কি। তো এখানে নল রয়েছে আর কি, কতগুলো নল রয়েছে? 3খানা নল রয়েছে। কেমন? তো এখানে কি বলেছে যে এ এবং বি এই দুটো নলকে যদি আমি লাগিয়ে দিই তাহলে সেটা 10 মিনিটে কি হয়ে যাবে? 10 মিনিটে পূর্ণ হয়ে যাবে, মানে এই ট্যাঙ্কটা 10 মিনিটে পূর্ণ হয়ে যাবে। ট্যাঙ্কটাতে যতটুকু জল ধরে আর কি সেটা 10 মিনিটে পূর্ণ হয়ে যাবে। এ এবং বি এই দুটো নলকে যদি আমি কাজে লাগিয়ে দিই, মানে খুলে যদি দিই। তারপরে কি বলছে যে বি এবং সি নল দিয়ে 12 মিনিটে, আমি যদি বি এবং সি এই দুটো নলকে যদি কাজে লাগিয়ে দিই তাহলে 12 মিনিটে পূর্ণ হয়ে যাবে। এবং এ এবং সি এই দুটো নলকে যদি আমি খুলে দিই তাহলে 15 মিনিটে পূর্ণ হয়ে যাবে। এবার এখানে আমি বলেছিলাম এই যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের ক্ষমতা কতটুকু, ট্যাঙ্কের আয়তন কতটুকু, মানে ট্যাঙ্কে কতটুকু জল ধরে, তাই না? সেটাকে আমাকে বের করতে হবে। তাহলে সেটা কি করে বের করব? এই যে তিনটের এলসিএম, এই তিনটের এলসিএমই হচ্ছে এই ট্যাঙ্কের ক্ষমতা, তাই না? তাহলে 10, 12, 15 বলুন, এর এলসিএম কত? 60। হ্যাঁ, এদের এলসিএম কত হচ্ছে? এদের এলসিএম হচ্ছে 60, তাই না? তাহলে এবার যদি দেখি এ এবং বি এরা দুজন মিলে কি করছে? 6 ইউনিট করে জল ভর্তি করছে তারা, তাই না? 1 মিনিটে, তাই না? 6 ইউনিট করে জল ভর্তি করছে। বি এবং সি মিলে 5 12 60, মানে 5 ইউনিট করে তারা ভর্তি করছে। আর এ এবং সি মিলে যদি দেখি 4 15 60, মানে 4 ইউনিট করে তারা ভর্তি করছে। এরা হচ্ছে এদের ক্যাপাসিটি এটা, তাই তো? এবার এখানে আমাকে বের করতে হবে। দেখুন প্রত্যেকেই কে এ বি প্রত্যেককেই দুজন দুজন করে আছে আর কি প্রত্যেকটাতে। তাহলে এখানে আমরা 2 কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি সমান কত? 6 আর 5-এ কত? 11, 11 আর 4-এ কত? 15। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত? 15টা এদিকে এসে ভাগ হয়ে যাবে, মানে 15/2, তাই না? 15/2, অর্থাৎ এ বি সি এরা তিনজন মিলে 1 মিনিটে এতটুকু ভর্তি করে, 15/2। সে লিটার তো দেওয়া নাই এখানে, 15/2 অংশ ভর্তি করে। হ্যাঁ, আর কতটা? ট্যাঙ্কটা তো মোট 60-এর, তাই না? 60 লিটার বলুন, 60 টন বলুন, সে যাই বলুন না কেন, 60 সেটা, তাই না? তাহলে এবিসি এরা তিনজন মিলে কি করে? এরা তিনজন মিলে এতটুকু করে 1 মিনিটে ভর্তি করছে। তাহলে মোট ভর্তি করতে সময় কতটুকু লাগবে? 60/15। এবার 15-র নিচে আবার 2 রয়েছে, তার মানে 2টাকে ধরে আবার কোথায় নিয়ে যাবেন? ওপরে, তাই না? চলুন কাটাকাটি করুন। 4 15 60, মানে কত হচ্ছে? 8 মিনিট। 8 মিনিটে এরা তিনজনে ভর্তি করে দেবে। স্মিতা ম্যাডাম ভুল কোথায় করেছিলেন? না, 8ই হয়েছিল আনসার। বলুন, কে বুঝতে পারলেন না? তাহলে এরা তিনজন মিলে যদি কাজ করে 8 মিনিটে ভর্তি হয়ে যাবে, তাই না? বলুন ম্যাডাম। এখানে মিনিট বলেছি, কত মিনিট পরে যদি 8 মিনিট যদি বলে দিত তাহলে কি 60-এর সঙ্গে আবার 8 গুণ করতাম? বুঝলাম না ম্যাডাম, আরেকবার বলবেন। এখানে শেষের প্রশ্নটা লেখা আছে না, 3টি নল একসাথে কত সময় খালি করলে খালি ট্যাঙ্কটি জলপূর্ণ করতে পারবে? এখানটায় কত সময়, যদি ওই সময়টা 8 মিনিট যদি বলে দিত ধরুন, তাহলে কি আবার 60-এর সাথে 8 গুণ করতে হতো? মানে সময়টা যদি 8 মিনিট বলে দিত? হ্যাঁ হ্যাঁ। সময় বলে দিলে তো অঙ্ক হয়ে যেত, সময়টাই তো বের করতে হবে এখানে।
আচ্ছা এরকম হতে পারে যে মিনিটকে ঘন্টা বা ঘন্টাকে মিনিট করতে বললে ওই ম্যাডাম ওই কথাটাই বলছে, হয়তো এরকম হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছি। হ্যাঁ তাহলে হ্যাঁ মিনিট, হ্যাঁ যদি ঘন্টাকে যদি মিনিট করতে বলতো আর কি, ঠিক আছে, এগুলো তো আমি টাইম ডিস্টেন্সে শিখিয়েছি, ওই যে ঘন্টা থেকে মিনিট, কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ড, তখন যেমন বলতো আর কি তেমন আমাদের করতে হতো তখন, তাই না? এখানে তো আমাদেরকে মিনিটেই চেয়েছে, বেশ আমরা মিনিটেই বের করে নিলাম, কারণ এখানে সবগুলো তো মিনিটেই ছিল এককগুলো। তো কোনো চেঞ্জ করতে হবে না কোনো রকম কোনো চেঞ্জই করতে হবে না। স্যার। হ্যাঁ বলুন। বলছি যে মানে এই ম্যাথটা পড়াচ্ছেন, তো এই ম্যাথের রেকর্ডটা আবার কোথায় থাকবে? এই ম্যাথের রেকর্ড আমি দিয়ে দেবো ম্যাডাম, আপনাদের গ্রুপে দিয়ে দেবো। স্যার ইয়েতে দিয়ে দেবেন, না হলে টেলিগ্রামে রেখে দিলে বেশি ভালো হচ্ছে। ঠিক আছে ম্যাডাম, দিয়ে দেবো টেলিগ্রামে। হ্যাঁ টেলিগ্রামে গ্রুপে দিয়ে দেবেন একটু। ঠিক আছে, চলুন পরবর্তী প্রশ্ন। বার্ষিক 8% সরল সুদের হারে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর্গত। এই ধরনের অঙ্কগুলো কিন্তু আপনাদেরকে প্রচুর করিয়েছে আর কি প্র্যাকটিস, মানে সরল সুদ এবং জটিল সুদ, এই যে দুটো চ্যাপ্টার আর কি, এই দুটো চ্যাপ্টার থেকে মোটামুটি প্রায় 5টা করে 10টা ক্লাস করানো আছে এবং সমস্ত টাইপগুলো কভার করানো আছে। বার্ষিক 8% সুদের হারে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর্গত। এবং এটার জন্য দেখবেন আমি একটা শর্ট ট্রিকও শিখিয়েছিলাম, যে যখন সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের যখন অন্তর যখন জিজ্ঞাসা করবে, তাই না? স্যার পি ইনটু আর বাই 100 স্কয়ার। যাই হোক ম্যাডাম, আপনাদের মনে আছে, আমার শর্ট ট্রিক মনে নেই, ঠিক আছে, আমি ভুলে গেছি আর কি শর্ট ট্রিক, আবার দেখতে হবে আর কি শর্ট ট্রিক কেমন, আমি দেখছি আর কি। আগে দেখুন, বেসিকভাবে দেখুন, বার্ষিক 8% সুদের হারে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত হবে, কেমন? তাহলে এখানে মূলধনটা কত, আসলটা কত, আসলটা হচ্ছে 5,000, তাই না? তাহলে পি এর মান কত, পি এর মান হচ্ছে 5,000, এই 5,000 টাকাই তো আমার আসল, মনে করুন এটা আমার টাকা, এটা আমার টাকা, কেমন? এটা কার টাকা, এটা আমার টাকা। এবার এই টাকাটা আমি ধার দিতে চাইছি আর কি, মানে আমি সুদে খাটাবো আর কি, এই টাকাটা 5,000 টাকা আমার কাছে আছে আর কি এখন বর্তমানে, আমি এই টাকাটা এবার সুদে খাটাবো। তো এবার আমি একটু ক্যালকুলেশন করছি, 5,000 টাকা যদি আমি সরল সুদে খাটাই আর 5,000 টাকা যদি আমি জটিল সুদে খাটাই, তাহলে কোন জায়গায় আমার লাভটা বেশি হবে, মানে তাদের সুদের যে পার্থক্যটা কোথায় বেশি হবে একটু দেখি তো। আমি যদি 8% হারে সুদ দিই, তাহলে দেখুন, তাহলে প্রথমে মনে করুন আমার যে টাকাটা সেটা কত টাকা, 5,000 টাকা, তাই না? আমার টাকাটা কত টাকা, 5,000 টাকা। এবার এই যে 5,000 টাকাটা আমি যদি 8% হারে যদি খাটাই, তাই না, 8% হারে যদি খাটাই, তাহলে প্রথমে আমি সুদ কত পাবো, 5,000 এর 8% কত, 5,000 এর 8% হচ্ছে 5×8 = 40, মানে 400 টাকা। তাহলে আমি প্রথম বছর কি পাবো, 400 টাকা সুদ পাবো আর কি, তাই না? এটা সরল সুদে কত পাবো, সরল সুদে আমি 400 টাকা সুদ পাবো, বা আপনারা ওই পি সমান ওভাবেও বের করতে পারেন, ঠিক আছে, আই সমান PRT/100 এভাবেও বের করতে পারেন, ঠিক আছে। প্রথমে আপনি 400 টাকায় সুদ পাবেন, তাই না, মানে সরল সুদে আপনি 400 টাকা সুদ পাবেন, 400 টাকা সুদ পাবেন। এবার এটা যদি আপনার চক্রবৃদ্ধিতে যদি হয়ে যায় আর কি, তাহলে তার পরের বছর কি হবে, তার পরের বছর এই যে 400 টাকাটা, এই 400 টাকাটা আসল হয়ে যাবে, তাই না, 400 টাকাটা কী হবে, আসল হবে। তাহলে পরের বছর আপনার আসল কত হয়ে যাবে, 5400 টাকা। তাহলে 5400 এর 8% কত, এই 00 কেটে গেল, এই 00 কেটে গেল, স্যার 5,000 টাকা সরল সুদ স্যার 800 টাকা হয়তো। 5,000 টাকার 8% হারে 0000, 5×8 = 40, 5×8 = 40, তো টিটা দেবেন না, ইনটু টি। না না, এখানে কি বলেছে, এখানে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ, আচ্ছা আপনি এইভাবে করেছেন, হ্যাঁ ম্যাডাম কোনো সমস্যা নেই, ওভাবেও করা যাবে, ঠিক আছে ওইভাবেই করুন। আচ্ছা প্রথমে তাহলে সরল সুদটা বের করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আই সমান PRT/100, কেমন? তাহলে আই সমান পি কত, 5,000 টাকা, আর কত 8%, বছর কত 2/100, তাহলে সুদ কত হচ্ছে, সুদ হচ্ছে 800 টাকা, তাই না,
সুদ কত হলো? সুদ হলো 800 টাকা। তাহলে এটা সরল সুদের সুদ হচ্ছে 800 টাকা। এবার জটিল সুদে দেখে নিন। জটিল সুদের সূত্রটা কি? এটা আমি একবারে করতে যাচ্ছিলাম, এখানে আপনার সময়টা একটু বেশি লেগে যাবে এবং শেষে আমি শর্ট ট্রিকটাও বলছি। তাহলে সরল সুদে 800 টাকা সুদ হচ্ছে, তাই তো? জটিল সুদে দেখুন কি হবে, ঘটনাটা কি ঘটবে। জটিল সুদের সূত্রটা কি? যে অ্যামাউন্ট সমান সমান অ্যামাউন্ট সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন। এটা অনেকটা বড় হয়ে যাবে আর কি। তাহলে এ সমান সমান 5000 ইন্টু আর এর মান কত? 8%। তাহলে 100 কে 100, 108 বাই 100। এবার এখানে 2 বছর বলেছে, তাই না? তাহলে এদের পাওয়ারে কি হবে? এদের পাওয়ারে হবে 2। তাহলে এ সমান সমান 5000 ইন্টু, এটা 2 বার লিখে দিন, 108 বাই 100 ইন্টু 108 বাই 100। এই 0 0 কাটুন, এই 0 0 কাটুন, এই 0 আর এই 0 কেটে দিন। এবার এটা দেখুন অনেকটা জটিল হয়ে যাচ্ছে আর কি, এভাবে যদি করতে যাই আর কি। তো বলুন 108কে 108 দিয়ে গুণ করলে কত হয়? বা 5 দিয়ে যদি গুণ করি, 5 8 40, মানে হচ্ছে 540। 540 আর 108 যদি গুণ করি কত হচ্ছে? আচ্ছা আমি এটা শেখাচ্ছি, তবে এটা করতে যাবেন না, শর্ট ট্রিকেই যাবেন, কেমন? বলুন একটু, 540 এবং 108 ক্যালকুলেটার মারুন কেউ। স্যার 58,320। 58,320 এটা হচ্ছে, তাই তো? এবার নিচে যেহেতু একটা 10 না, আছে, এক ঘর আগে আচ্ছা দশমিক। 5820, 5800, হ্যাঁ, তাহলে 5820, 5832, 5832 হবে স্যার। হ্যাঁ 5832 হচ্ছে তাহলে। 20 না স্যার, 32 হবে। হ্যাঁ 32ই লিখেছি, 5832, তাই না? তাহলে এখানে দেখুন অ্যামাউন্টটা মোট কত হলো? অ্যামাউন্টটা হলো 5832, তাই না? অ্যামাউন্টটা হচ্ছে 5832। তাহলে 5832 অ্যামাউন্টটা, তাহলে আসলটা কত? আসলটা এখান থেকে বাদ দিয়ে দিন, তাহলে সুদটা কত হচ্ছে? 832 সুদ হচ্ছে, তাই না? আর এখানে সরল সুদের সুদ কত হয়েছিল? 800 টাকা। আর এখানে সুদটা কত হলো? এখানে সুদটা হলো আপনার 832 টাকা। তাহলে ডিফারেন্সটা কত? ডিফারেন্স হচ্ছে 32 টাকার ডিফারেন্স, তাই না? আচ্ছা স্মিতা ম্যাডাম একবার শর্ট ট্রিকটা বলুন তো, সূত্রটা কি ছিল? মনে আছে ম্যাডাম? আচ্ছা ডিফারেন্সটা, এক মিনিট। আচ্ছা শর্ট ট্রিক চর্চায় না থাকলে ভুলে যায় আর কি। r/2 স্কয়ার, হ্যাঁ সরি r/2, হ্যাঁ r/2 স্কয়ার। আচ্ছা ডিফারেন্স সমান সমান পি ইন্টু, আচ্ছা চলুন শর্ট ট্রিকটা আমি পরের দিন আপনাদেরকে বলে দেবো, কেমন? আচ্ছা আর একটা ভাবে এটা করতে পারেন আর কি, ঠিক আছে, যেটা আমি প্রথমে স্যার দেখাচ্ছি। r/2 হোল স্কয়ার। আচ্ছা ডিফারেন্স সমান সমান পি ইন্টু r/2 এর হোল স্কোয়ার, এটা কি না r/100 এর হোল স্কোয়ার? আচ্ছা ঠিক আছে শর্ট ট্রিক রাখুন, আমি পরের দিন দেখিয়ে দেবো শর্ট ট্রিক, কেমন? চলুন পরে। স্যার ডিফারেন্স যদি বলে 2 বছরের, তাহলে সাম ইনটু আর স্কয়ার বাই 100 স্কয়ার। আচ্ছা এভাবে আর যদি সাম চায় 2 বছরের, তাহলে ডিফারেন্স ইনটু 100 স্কয়ার বাই আর স্কয়ার। এটাই 4 8 32। তাহলে সূত্রটা কি? সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি আর একবার। এরকম যদি অঙ্ক থাকে ডিফারেন্স আর কি, তাহলে ডিফারেন্স সমান সমান পি ইন্টু r/100 তাদের হোল স্কোয়ার। চলুন
পরবর্তী অঙ্ক, এক ক্রিকেটারের 64তম ইনিংস পর্যন্ত একটি নির্দিষ্ট রানের গড় ছিল, কিন্তু 65তম ইনিংসে 0 রানে আউট হওয়ায় ইনিংসের গড় রান 2 কমে যায়, তাহলে তার বর্তমান গড় রান কত? তার বর্তমান গড় রান কত? প্রত্যেকটা অঙ্কই কিন্তু আপনাদের করানো রয়েছে আর কি, এবং এই অঙ্কটা তো আমার মনে পড়ছে, মানে এরকমই একটা টাইপ আমার মনে পড়ছে, আমি করিয়েছি আর কি, যখন আপনাদের গড়ের বা অ্যাভারেজের অঙ্ক যখন হয়েছিল। এক ক্রিকেটারের 64তম ইনিংস পর্যন্ত একটি নির্দিষ্ট রানের গড় ছিল, কিন্তু 65তম ইনিংসে 0 রানে আউট হওয়ায় ইনিংসের গড় রান 2 কমে যায়, তাহলে তার বর্তমান গড় রান কত? দেখুন হচ্ছে কি, ওয়াসিনি স্যার বোঝা যাচ্ছে? ওয়াসিনি স্যার, চলুন দেখে এখানে কি বলেছে, যে এক ক্রিকেটার আর কি, কেমন ক্রিকেটার কে ক্রিকেটার মনে করুন রোহিত আর কি, কেমন? তো কি হয়েছে মনে করুন, রোহিত শর্মা আর কি 64তম ইনিংস পর্যন্ত একটি নির্দিষ্ট রানের গড় তার ছিল আর কি। মানে রোহিত শর্মা যখন 64তম ম্যাচ যখন খেলছে আর কি, 64তম ইনিংসে তার একটা নির্দিষ্ট গড় রান ছিল। এবার কত গড় রান ছিল সেটা আমরা জানি না, আমি ধরে নিলাম 64তম ইনিংসে তার গড় রান ছিল হচ্ছে এক্স, 64তম ইনিংসে তার গড় রান এক্স ছিল, কেমন? এইবার রোহিত শর্মা মাঠে নামলেন আর কি, কেমন? রোহিত শর্মা মাঠে নামলেন, মাঠে নেমে মানে মাঠে যখন নামলেন সেটা তার 65তম ইনিংস হচ্ছে আর কি। তার মানে 65তম ইনিংসে তিনি যখন মাঠে নামলেন তখন দুর্ভাগ্যবশত কী হলো, দুর্ভাগ্যবশত রোহিত শর্মা 0 রানে আউট হয়ে গেল। 0 রানে কী হলো, আউট হয়ে গেল। তাই রোহিত শর্মা 64তম ইনিংসে যখন ছিলেন তখন তার গড় রান কত ছিল? গড় রান ছিল এক্স, কেননা গড় রান তো বলে দেয়নি, তাহলে গড় রান আমরা ধরে নিলাম এক্স ছিল, কেমন? এবার রোহিত শর্মা যখন 65তম ইনিংসে যখন ব্যাট করতে নামলেন, রোহিত শর্মা 0 রানে আউট হয়ে গেলেন। এবার 0 রানে যেহেতু আউট হয়ে গেলেন, এর ফলে কি হলো, তার যে গড় যে রানটা ছিল সেটা 2 কমে গেল, স্বাভাবিকভাবেই কমে যাবে, তাই না? তাহলে তার গড় রানটা এক্স ছিল 64তম ইনিংসে, আর 65তম ইনিংস খেলার পর তার গড় রানটা কী হয়ে গেল, x-2 হয়ে গেল। গড় রানটা কত কমলো, গড় রানটা 2 কমে গেল, তাই না? দেখুন এটুকু বোঝা গেছে। 64তম ইনিংসে গড় রান ছিল এক্স, যেই 65তম ইনিংসটা খেলতে নামলো 0 রানে আউট হয়ে গেল, ব্যাস গড় রান কী হবে, কমে গেল। কত কমলো, 2 কমলো। তাহলে 64তম ইনিংসে গড় রান ছিল এক্স, আর 65তম ইনিংস যখনই খেললো আর কি 0 রান করলো, গড় রান কমে গেল 2, তাহলে x-2। এইটুকু ক্লিয়ার হয়েছে? এইটুকু? এবার ঘটনাটা কি হচ্ছে, তাহলে তার বর্তমান রান কত আর কি, তাহলে তার বর্তমান রান কত? তাহলে তার বর্তমান রান কত বের করতে গেলে আমাকে 64তম ইনিংসে কত রান ছিল সেটা আমাকে জানতে হবে, তাই না? তাহলে আমি এখানে ধরে নিলাম তার যখন 64তম ইনিংস ছিল তখন তার রান ছিল হচ্ছে 64x, আমি এখানে ধরে নিলাম, কেমন? 64তম ইনিংসে তার রান কত ছিল, তার রান ছিল এক্স, এবং 65তম ইনিংসে সে কত রান করেছে, 65তম ইনিংসে সে 0 রান করেছে, তাহলে এই হয়ে গেল তার 65টা ইনিংস, তাই না? তার 65টা ইনিংস, তাহলে 64তম ইনিংসে তার গড় রান ছিল, তার মোট রান ছিল হচ্ছে 64x, 65তম ইনিংসে সে 0 রান করেছে, তাহলে এই হচ্ছে তার মোট 65টা ইনিংস, এবং এই 65টা ইনিংসে তার গড় রান কত, x-2। এই হচ্ছে সমীকরণ, এখান থেকে x এর ভ্যালু বের করুন। তাহলে 64x, 0 লেখার দরকার নেই, সমান 65x মাইনাস 165 দুগুণে হচ্ছে 130, তাহলে 64x এদিকে আসলে কি হয়ে যাবে, শুধু x পড়ে থাকবে, আর মাইনাস 130 রয়েছে এদিকে আসলে প্লাস 130 হয়ে যাবে, তাহলে x এর মান কত হলো, x এর মান হচ্ছে 130, তাই না? তাহলে তার বর্তমান গড় রান কত, তাহলে তার বর্তমান গড় রান কি 130? বলুন। না স্যার, -2। না স্যার, -2, কেননা 65তম ইনিংসটাই তো তার বর্তমান, তাই না? তাহলে 130 - 2 সমান হচ্ছে 128, তাহলে তার বর্তমান গড় রান কত,
তার বর্তমান গড় রান হচ্ছে 128। কেমন? অপশন বি। এবার দেখুন অপশন একটা কিন্তু 130-এ রয়েছে আর কি, তো এই জায়গাগুলো দেখতে হবে। একদম ইন্টারেস্টিং একটা টাইপ ছিল। বলুন, বোঝা গেছে? স্যার এই সমীকরণটা একবার বলুন তো, বাই 65 কি করে হলো ওটা? স্যার এটার জন্য তো স্যার একটু গড়ের অঙ্কটা একটু করবেন আর কি। গড়ের যে চ্যাপ্টার, একদমই সহজ চ্যাপ্টার, একটু করতে হবে। যেমন আমরা করি না, যেখানে আমি বললাম যে আমরা এখানে 4 জন আছি আর কি। কতজন আছি? 4 জন আছি। 4 জনের মধ্যে মনে করুন আমার বয়স হচ্ছে 20 বছর। কেমন? আমার বয়স হচ্ছে 20 বছর, আপনার বয়স মনে করুন 25 বছর, বা আরও কারোর বয়স মনে করুন 22 বছর, বা আরও কারোর বয়স মনে করুন 23 বছর। কেমন? তো 4 জনের বয়স এখানে বলা হয়েছে, তাই না? কতজনের বয়স বলা হয়েছে? 4 জনের বয়স। এবার আমাদেরকে যদি জিজ্ঞাসা করে এই 4 জন বয়সের গড় কত, তখন আমরা কি করি, যে আমাদের 4 জনের বয়সকে যোগ করে আমরা 4 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলেই তো আমরা বয়সের গড়টা পেয়ে যাই, তাই না? আমাদের 4 জনের বয়সটাকে যোগ করে 4 দিয়ে ভাগ করি, বা আমরা যদি 5 জন থাকি তাহলে 5 দিয়ে ভাগ করব। আমরা যদি 6 জন থাকি তাহলে 6 জনের বয়সটাকে যোগ করে আমরা 6 দিয়ে ভাগ করি, তাহলে তো আমরা গড়টা পেয়ে যাই। আমি গড়ের প্রথম যে জায়গা যেখানে বেসিক ক্লিয়ার করি সেখানে আমি শিখিয়েছি, তাই না? এবার এখানে ঘটনাটা কী হলো, 64তম যখন ইনিংস ছিল তার রান কত ছিল? 64x ছিল, আমরা তো জানি না। তাহলে 64x ছিল, 65তম ইনিংস শেষে 0 রান করেছে, তাহলে এই হলো তার 65টা ইনিংস। এবার এই 65টা ইনিংসে তার গড় রান কত হয়েছে? x-2, তাই না? দুই দিকের যে সমীকরণ এটা তো সমান, তাই না? এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করে x এর মান বের করলাম। চলুন, যে চ্যাপ্টারে দুর্বল রয়েছেন আর কি, একবার রিভিশন করে নেবেন, কেমন? আচ্ছা, আর একটা কথা এখানে বলি, কি যেন বলতে যাচ্ছিলাম, আচ্ছা মনে পড়লে বলবো, চলুন বলে গেছি। পরের অঙ্ক, বার্ষিক 10% হারে সরল সুদে কোনো আসল 10 বছরের সুদে আসলে কত গুণ হবে? বার্ষিক 10% হার সরল সুদে কোনো আসল 10 বছরের সুদে আসলে কত গুণ হবে? চলুন, বার্ষিক 10% হার সরল সুদে কোনো আসল এখানে বলে দেয়নি আর কি, কোনো আসল 10 বছরের সুদে আসলে কত গুণ হবে। একদমই সহজ অঙ্ক, এখানে আসল বলে দেয়নি, তাহলে আমি এখানে ধরে নিচ্ছি আর কি যে আসল হচ্ছে মনে করুন 100। আসলটা কত? আসল হচ্ছে 100। তাহলে আমরা একটু সূত্রে ফেলি যে I সমান PRT/100। সরল সুদের ক্ষেত্রে আমি এই একটা সূত্রই বলেছিলাম, এই একটা সূত্র দিয়েই সরল সুদের যা অঙ্ক আসবে সব করে দেওয়া যাবে, তাই না? যা আসবে সব করে দেবেন আর কি, একটা সূত্রতেই কিভাবে করবেন সব শিখিয়েছি। তাহলে I সমান PRT/100, তাহলে সুদটা দেখে নিন। তাহলে I সমান আসল কত? আসল হচ্ছে 100, বার্ষিক সুদের হার 10%, বছর কত? 10 বছর বাই 100, এই 0 কেটে গেল, তাহলে সুদটা কত হচ্ছে? সুদটা হচ্ছে 100, তাই না? তাহলে এখানে বলেছে যে সুদে মূলে কত গুণ হবে, তাহলে আসলটা তো 100 ছিল, সুদটাও কত হয়ে গেল? 100 হলো। তাহলে সুদে মূলে কি হচ্ছে? সুদে মূলে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাই না? সুদে মূলে কি হবে? সুদে মূলে দ্বিগুণ হয়ে যাবে, অপশন বি। বুঝলাম না, দ্বিগুণ হয়ে যাবে মানে? আচ্ছা, আরেকবার বলছি, দেখুন, বার্ষিক 10% হার সরল সুদে কোনো আসল 10 বছরে সুদে আসলে কত গুণ হবে? 10 বছরে সুদে আসলে কত গুণ হবে? তাহলে এখানে আমি আসলটা জানি না, আমি এখানে ধরে নিচ্ছি আমার আসলটা হচ্ছে 100 টাকা। কয় টাকা? আমার আসলটা হচ্ছে 100 টাকা। কেমন? মানে আমি টাকা ধার দেবো আর কি, ঠিক আছে? আমার আসল কয় টাকা? আমার আসল হচ্ছে 100 টাকা, মানে আমার পকেটে আছে 100 টাকা। কেমন? পকেটে কয় টাকা আছে? পকেটে আমার 100 টাকা আছে। এবার এই 100 টাকা আমি ধার দেবো। কীভাবে ধার দেবো? আমার কন্ডিশন হচ্ছে যে 10% হারে ধার দেবো, আর আমি 10 বছর আমি টাকাটা রাখবো। কেমন? আমি 10% হারে টাকাটা ধার দেবো এবং আমি 10 বছর টাকাটা রাখবো। তাহলে আমার সুদটা দেখুন তো কত হচ্ছে। তাহলে আসলটা যদি আমার 100 হয়, তাহলে I সমান PRT/100, তাহলে I সমান
পি এর মান কত 100, আর এর মান কত বলে দিয়েছে 10, আর টি এর মান কত বলে দিয়েছে 10 বাই 100, এই 0 0 0 কেটে গেল। তাহলে সুদটা কত হচ্ছে? সুদটা 100 হচ্ছে না? দেখুন তাহলে আমি আসল কয় টাকা রেখেছিলাম? আমার পকেটে ছিল 100 টাকা। এবার আমি ডিসাইড করলাম যে না, আমার 100 টাকার এবার আমাকে ধারে খাটাতে হবে, সুদে খাটাতে হবে। তো আমার কন্ডিশন হচ্ছে এটাই, আমি 10% হারে ধার দেব, আর মানে 10 বছর পরে আমি টাকা ফেরত নেব। তাহলে আমি পরবর্তীতে আমি কত গুণ টাকা পাবো, এটা হচ্ছে আমার হিসাব আর কি। তাহলে আমার আসল ছিল 100 টাকা, তাই না? এবার এই 100 টাকা যদি আমার আসল হয়, তাহলে দেখুন আমি 10 বছর পরে আমি 100 টাকা সুদ পাচ্ছি। যদি 10% হারে বা 10 বছর পরে আমি 100 টাকা সুদ পাচ্ছি, তাই না? তাহলে আমার সুদের মূল্যে ঘটনাটা কি ঘটলো? আমার যে মূলধনটা সেটা দ্বিগুণ হয়ে গেল, তাই তো? এটাই বলেছে। মানে সুদে মূল্যে মানে সুদ প্লাস আসল হ্যাঁ, স্যার, সুদ প্লাস আসল আর কি। 200 টাকা 200 টাকা হয়ে যাবে আমার। 200 টাকা হয়ে যাবে, মানে কত গুণ হচ্ছে? আচ্ছা। দ্বিগুণ হচ্ছে। দুগুণ হচ্ছে। চলুন পরবর্তী অঙ্ক। একটি ট্রেন 75 মিটার লম্বা, একটি 75 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি গতিবেগে 105 মিটার লম্বা একটি সেতু পার হতে সময় নেবে। আচ্ছা, এখানে একটা সময়টা বলেছে। একটি ট্রেন 70 মিটার লম্বা, একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি গতিবেগে 105 মিটার লম্বা একটি সেতু পার হতে এখানে একটা ড্যাশ আছে, কত সময় নেবে? কত সময় নেবে এবং সময়টা আপনাকে সেকেন্ডে জানতে চেয়েছে। সময়টা কিসে জানতে চেয়েছে? সেকেন্ডে জানতে চেয়েছে। আচ্ছা, আমাকে একটা এখানে ঘটনা বলুন তো। মনে করুন এখান দিয়ে একটা ট্রেন যাচ্ছে আর কি, কেমন? এখানে একটা ট্রেন যাচ্ছে, হ্যাঁ। কি সাউন্ড হচ্ছে স্যার? স্যার পাশের বাড়িতে ওই যে পুজো হচ্ছে আর কি, ওটা নিয়েই একটু শব্দ হচ্ছে আর কি, এতক্ষণ হচ্ছিল না। আচ্ছা চলুন, মনে করুন এটা একটা ট্রেন আর কি। এবার এই ট্রেনটার দৈর্ঘ্য আমি ধরে নিলাম 100 মিটার। ট্রেনটার দৈর্ঘ্য 100 মিটার। এবার এখানে মনে করুন একটা পোল দাঁড়িয়ে আছে আর কি, একটা পোল বা একটা মনে করুন পোস্ট দাঁড়িয়ে আছে। এবার এই ট্রেনটা যখন এই পোলটাকে যখন অতিক্রম করবে, তখন সে কার দৈর্ঘ্য অতিক্রম করবে বলুন তো? ট্রেনের নিচেতে। স্যার ও নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম হ্যাঁ, করবে। ওর নিজের দৈর্ঘ্যটাই কিন্তু অতিক্রম করবে, কেমন? আর এখানে যদি মনে করুন কোনো একটা সেতু থাকলো বা প্ল্যাটফর্ম যদি থাকে, মনে করুন এখানে একটা সেতু থাকলো বা যদি তাহলে ও নিজের দৈর্ঘ্য তাহলে সে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম প্লাস প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোই সে অতিক্রম করবে, তাই না? এগুলো আমি বেসিক ক্লাসে একদম বিস্তারিতভাবে বলেছি এবং এই ধরনের প্রচুর অঙ্ক আমরা করেছি। তো এখানে দেখবেন, এখানে কতগুলো সূত্র আমি বলেছিলাম, তার মধ্যে একটা সূত্র হচ্ছে কি, যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাই না? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এখানে স্পিড কত বলেছে? এখানে স্পিড বলেছে যে ট্রেনটি ঘন্টায় 75 কিমি গতিবেগে, তাই না? তাহলে স্পিড কতটা? 75 কিমি পার আওয়ার গতিবেগ তার, তাই না? সে কতটা ডিস্টেন্স অতিক্রম করছে? তাহলে তার দৈর্ঘ্য তো 70 মিটার, তাই না? আর এই সেতুটার দৈর্ঘ্য কত? 105 মিটার। তাহলে তাকে তার দৈর্ঘ্য প্লাস সেতুটার দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্যই তাকে অতিক্রম করতে হবে এবং তাকে কত সেকেন্ডে অতিক্রম করতে হবে সেটা বলেছে। তাই আমি ধরে নিলাম 1 সেকেন্ড, তাই না? এটা হচ্ছে কি মিটার। এবার দেখুন তো দুই দিকের এককটা সমান আছে কি নাই। দেখুন এখানে যা যা বলেছে আমি না, তাই নেই তাই স্যার, লিখে দিয়েছি। কিলোমিটার পার আওয়ার আছে আর এটা। হ্যাঁ, দেখুন যা যা বলেছে আমি তাই লিখে দিয়েছি। সূত্র কি আমাদের? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এটা আমাদের সূত্র। তাহলে স্পিড কতটা? 75 কিমি পার ঘন্টা, এটা হচ্ছে ট্রেনের স্পিড, কেমন? ডিস্টেন্স কতটা অতিক্রম করবে? তাহলে 70 প্লাস 105, এই ডিস্টেন্সটা অতিক্রম করবে, আর এটা অতিক্রম করতে সময় লাগবে হচ্ছে 1 সেকেন্ড, তাই না? এবার দুই দিকের একক দেখুন সময় মানে সমান নাই, এদিকে মিটার পার সেকেন্ডে আছে, এদিকে কিলোমিটার পার আওয়ারে আছে। তাহলে বলুন এই এই কিলোমিটার পার আওয়ারটিকে আমি যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, কি করতে হবে? কি করবো? 18 কথা 5/18 দিয়ে গুণ করবো, ঠিক আছে? তাহলে 105 আর 70 হচ্ছে কত?
175/x ক্যালকুলেশন করুন। এটা 25 দিয়ে কাটলে হবে 3, এটা 25 দিয়ে কাটলে হবে 7, এটা 3 দিয়ে কাটলে কত হবে 3 6 18, তাই না? তাহলে কি হচ্ছে 5x সমান হচ্ছে 6 7 42, তাহলে x সমান কত হচ্ছে 42/5, মানে কত 5 8 40, এই যে এটা হবে 8 পূর্ণ 2/5 সেকেন্ড। বলুন বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। 8 পূর্ণ 2/5 সেকেন্ড। চলুন পরবর্তী প্রশ্ন। আচ্ছা, পাশে ব্যাকগ্রাউন্ডে একটা ভালোই শব্দ আসছে আর কি, মানে ভীষণ কি অসুবিধা হচ্ছে? ভীষণ অসুবিধা হলে ক্লাস স্থগিত রাখবো আর কি। তো না স্যার, অসুবিধা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে পরের অঙ্কটা কি বলেছে যে এ বি ও সি একটি যৌথ ব্যবসা শুরু করে। এ বি ও সি একটি যৌথ ব্যবসা শুরু করে। বছরের শেষে এ লাভ্যাংশের 2/5 অংশ এবং বি লাভ্যাংশের 1/4 অংশ এবং সি 4,900 টাকা পায়। তাহলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? 12,000, 14,000, 15,000 নাকি 10,000? এটা অংশীদারি কারবার থেকে, অংশীদারি কারবারেও তাই যা করে দিচ্ছি ওর বাইরে থেকে আর প্রশ্ন হয় না আর কি। আপনাদেরকে খেটে যেটা তৈরি করতে হবে, একটা হচ্ছে টাইম ডিস্টেন্স আর একটা হচ্ছে লস প্রফিট, এই দুটো চ্যাপ্টার তৈরি করতে হবে, বাদবাকি যা আসবে সব হয়ে যাবে আর কি, প্র্যাকটিসে রাখবেন। আচ্ছা, চৈতালি ম্যাডাম সামনে কোন এক্সাম দেবেন? স্যার ক্লার্কশিপ। ক্লার্কশিপ, আচ্ছা। হ্যাঁ, একটা কথা যেটা বলবো ভাবছিলাম মনে পড়লো আর কি, ঠিক আছে। একটা টেক্সট বুক নামে একটা অ্যাপ্লিকেশান হয় আর কি, ঠিক আছে, টেক্সট বুক অ্যাপ আর কি। টেক্সট বুক, ঠিক আছে। তো এই যে অ্যাপটা রয়েছে আর কি, এই অ্যাপটাতে যদি সাবস্ক্রিপশান নেন আর কি, বছরে সম্ভবত 300 টাকা লাগে আর কি, 300 বা মনে করুন 350 টাকা এরকম লাগবে আর কি, কেমন? তো এই যে 300 বা 350 টাকা এখানে যদি সাবস্ক্রিপশান নেন আর কি, ঘটনাটা কী ঘটবে এখানে, আপনি মক টেস্টগুলোকে দিতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আর কি, ওখানে টাইমটা আপনি প্রপার বুঝতে পারবেন আর কি, যে যখন আপনি মক টেস্টটা দেবেন উপরে টাইমারটা উঠবে আর কি, তাই না? তাহলে আপনার মক টেস্টটা যখন আপনি দেবেন, আপনার কতটুকু সময় লাগলো, কি না কি সমাচার, এগুলো আপনি সঠিকভাবে বুঝতে পারবেন। এবং তাছাড়া সেখানে প্রচুর মক টেস্ট আপনি পেয়ে যাবেন, কেমন? তো মক টেস্ট দেওয়ার জন্য আর কি এই অ্যাপটা ইউজ করতে পারেন আর কি, ভীষণ হেল্পফুল হবে আর কি মক টেস্ট দেওয়ার জন্য। কেননা সময়টা ম্যাডাম, সময় ম্যানেজমেন্ট করতে হবে। যে কোনো এক্সামে সময় ম্যানেজমেন্ট যদি না করতে পারেন তাহলে কিন্তু হবে না। আপনি সব অঙ্ক পারবেন কিন্তু সময়ের অভাবে করে আসতে পারবেন না। তার জন্য সময়টাকে ম্যানেজমেন্ট করার জন্য মক টেস্ট দেওয়াটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এখানে ক্লার্কশিপ, বিসিএস, মিসলেনিয়াস, প্রাইমারি, সেই সঙ্গে এসএসসির যে এক্সামগুলো রয়েছে আর কি, ঠিক আছে, এগুলো সবই পাবেন আর কি। আচ্ছা, ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? এবিসি একটি যৌথ ব্যবসা শুরু করে। বছর শেষে এ লাভ্যাংশের এত অংশ পায়, বি লাভ্যাংশের এত অংশ পায় এবং সি বলে দিয়েছে যে সি 4,900 টাকা পায়। তাহলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? তাহলে আমি এখানে ধরে নিলাম যে মোট ব্যবসায় 1 অংশ লাভ হয়েছিল। তাহলে মোট লাভ হয়েছিল কত? আমি এখানে ধরে নিলাম যে মোট আমার লাভ হয়েছিল 1 অংশ, তাই না? মোট লাভ কত হয়েছিল? 1 অংশ আমার মোট লাভ হয়েছিল, কেমন? এইবার কি হয়েছে, এই 1 অংশ যে আমার মোট লাভ হলো, এখান থেকে বি লাভ্যাংশের এ লাভ্যাংশের 2/5 অংশ পাচ্ছে এ, আর বি পাচ্ছে 1/4 অংশ পাচ্ছে। তাহলে আমরা মোট থেকে এ এবং বি এদের দুজনকে বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই সি এর, তাই না? তাহলে মোট হচ্ছে কত? 1 অংশ আমার লাভ হয়েছিল। এখান থেকে বি কতটুকু পেয়েছে? বি পেয়েছে 2/5 অংশ, বি পেয়েছে বিয়োগ, আর সি পেয়েছে 1/4, তাই না? এখান থেকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে সিটা আমি পেয়ে যাব।
এখানে কিছু নেই মানে নিচে 1 রয়েছে, এদের এলসিএম কত হবে? 4 5 20, তাহলে 20 মাইনাস 4 5 20 মানে 4 দুগুণে হচ্ছে 8 মাইনাস 4 5 20 হচ্ছে মানে কত হচ্ছে 5, তাহলে 7/20 এটা কে পেয়েছে? এটা সি পেয়েছে, তাই না? দেখুন আরও একবার বলছি, আমার যে ব্যবসা মানে এদের তিনজনের যে ব্যবসা এ বি সি, এদের তিনজনের যে ব্যবসা, এই ব্যবসায় মোট লাভ হয়েছিল, আমি ধরে নিলাম 1 অংশ মোট লাভ হয়েছিল। কত লাভ হয়েছিল? 1 অংশ মোট লাভ হয়েছিল। এবার এই মোট লাভ থেকে এ এই লাভটা পেয়েছে, তাই এই অংশটা পেয়েছে, আর বি এটা পেয়েছে, তাই না? তাহলে আমি মোট লাভ থেকে এ কতটুকু পেয়েছে আর বি কতটুকু পেয়েছে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে যেটা পড়ে থাকলো এটা তো সি এর পড়ে থাকলো, এটা তো সি এর লাভ্যাংশ, হ্যাঁ কি না? সি এর লাভ্যাংশ তো এটা 7/20, এটা সি এর লাভ্যাংশ। আর এই 7/20 অ্যাকচুয়াল মানটাই বলে দিয়েছে কত? সি বলে দিয়েছে যে 4900 টাকা। তাহলে 7/20 যদি 4900 টাকা হয় তাহলে 1 কত হবে? 1 হবে 4900/7। এবার নিচের নিচে 20 থাকলে ওকে ধরে উপরে তুলে দিন, 7 7 49 মানে হচ্ছে কত? 700, 7 দুগুণে 14 মানে মোট কত হচ্ছে? মোট হচ্ছে 14,000, তাই না? তাহলে মোট কত লাভ হয়েছিল? মোট লাভ হয়েছিল 14,000। তাহলে 1 অংশের মান আমরা কত পেলাম? 14,000, অপশন বি। বলুন হয়েছে? আচ্ছা হ্যাঁ স্যার হয়েছে। পরেরটা চলুন। একটি ট্রেন 12 মিনিটে 10 কিমি দূরত্ব যায়, যদি ট্রেনটির গতিবেগ 10 কিমি/ঘন্টা কমে যায় তবে ওই দূরত্ব যেতে ট্রেনটির সময় কতটুকু লাগবে? এককগুলোকে খেয়াল রাখতে হবে, কারণ আমি টাইম এবং ডিস্টেন্স চ্যাপ্টার যখন আমি করিয়েছিলাম আপনাদের, সেখানে দেখবেন পুরো থিওরি আমি বলেছিলাম কিভাবে কোথায় কিভাবে যাবেন না যাবেন, এবং এই থিওরিগুলোই কিন্তু আপনার কাজে লাগবে, বিশেষ করে টাইম ডিস্টেন্সে। কোথায় মিনিট, কোথায় সেকেন্ড, কোথায় কিলোমিটার, কোথায় মিটার, এগুলোই আপনাকে দেখতে হবে আর কি স্পেশালি। চলুন আমরা বেসিকভাবেই করি। কি বলেছে এখানে? যে 12 মিনিটে যাচ্ছে 10 কিমি, তাই না? 12 মিনিটে কতটুকু যাচ্ছে? 10 কিমি দূরত্ব যাচ্ছে আর কি। তাহলে 12 মিনিটে যদি 10 কিমি যাই, আমাকে বলুন তো 60 মিনিটে কতটুকু যাবে? 60 মিনিটে এর কত গুণ? 5 গুণ, তাই না? তাহলে এরও 5 গুণ হয়ে যাবে, তাহলে 60 মিনিটে 50 কিমি যাবে, তাই তো? তাহলে এই যে ট্রেনটা রয়েছে, এই ট্রেনটার গতিবেগ কত? এই ট্রেনটার গতিবেগ হচ্ছে 50 কিমি/আওয়ার গতিবেগের, 1 ঘন্টায় 50 কিমি যাচ্ছে, তাই না? গতিবেগ কত? 50 কিমি/আওয়ার। তাহলে আপনি গতিবেগ তো পেয়ে গেছেন আর কি। তারপর কি বলেছে? যদি ট্রেনটির গতিবেগ যদি 10 কিমি/ঘন্টা যদি কমে যায়, তাহলে ট্রেনটির গতিবেগ কত? 50 কিমি/আওয়ার, তাই না? যদি 10 কিমি/ঘন্টা যদি কমে যায় তাহলে ট্রেনটির গতিবেগ কত হবে? 40 কিমি/আওয়ার। 40 কিমি/আওয়ার ট্রেনটির গতিবেগ হবে, তাই না? 40 কিমি/আওয়ার ট্রেনটির গতিবেগ হবে, তাই তো? এবার এখানে আমরা সূত্র কি জানি? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। স্পিড কতটা? 40 কিমি/আওয়ার। স্পিড কতটা? 40 কিমি/আওয়ার। আর একই দূরত্ব বলেছে, তাই না? তবে ওই দূরত্ব, তার দূরত্বটা কতটুকু? দূরত্ব হচ্ছে 10 কিমি, দূরত্ব 10 কিমি। আর আমি এখানে মিনিটে চেয়েছে, তাহলে আমি প্রথমে ঘন্টাতেই বের করে নিই, তারপর আমি মিনিটে যাচ্ছি। আমি ধরে নিলাম এখানে আমার x ঘন্টা সময় লাগবে, x আওয়ার সময় লাগবে, তাই না? এবার ক্যালকুলেশন করুন, তাহলে কি হচ্ছে? আমার x এর মান পেলাম 4 ঘন্টা সময় লাগছে, তাই না? কতটুকু লাগছে সময়? 4 ঘন্টা সময় লাগছে। এবার এখানে তো আমাকে 4 ঘন্টা 1/4 ঘন্টা, আচ্ছা 1 মিনিট, 1/4 স্যার। হ্যাঁ 1/4 ঘন্টা। হ্যাঁ এক্স এর মান কি পেলাম? 1/4 ঘন্টা, 1/4 ঘন্টা সময় লাগছে আমার, তাই না?
তাহলে আবার মিনিটে নিয়ে যান, তার জন্য 60 দিয়ে গুণ করে দিন, তাহলে 1/4 ইন্টু 60 মানে আমার হচ্ছে 15 মিনিট সময় লাগবে। কোন অপশানে আছে? অপশান 3। আপনারা আনসার করেছেন আর কি অনেকেই। চলুন, বোঝা গেছে। পরবর্তী অঙ্ক। হ্যাঁ স্যার। একটি কাজ 12 জন লোক 4 দিনে শেষ করতে পারে, এর 8 গুণ কাজ অর্ধেক সময়ে করতে গেলে কতজন লোক লাগবে? একটি কাজ 12 জন লোক 4 দিনে শেষ করতে পারে, এর 8 গুণ কাজ অর্ধেক সময়ে করতে গেলে কতজন লোক লাগবে আর কি। এটা সময় কার্যের অঙ্ক। সময় কার্যে আমি বলেছিলাম আর কি দুটো সূত্র আপনাদের লাগে আর কি, একটা M1D1 M2D2, ঠিক আছে, আর W2, ঠিক আছে। এই M1D1 T1 E1 বাই W1 সমান M1D1 T1 E1 বাই সরি যেটা হচ্ছে M1D1 T1 E1 বাই W1 সমান হচ্ছে M2D2 T2 E2 W2। এই হচ্ছে একটা সূত্র। আর আরেকটা সূত্র ওটা সেই এর মতোই হয়ে যায় আর কি, ওই এ একটি কাজ এতদিনে করতে পারে, বি একটি কাজ এতদিনে করতে পারে, নল চৌবাচ্চার মতো। তো এখানে দেখুন এই যে অঙ্কটা আমাদের এই সূত্রে ফেলেই হয়ে যাবে। একটু দেখে নিন, অঙ্কটা একটু জটিল রয়েছে আর কি। দেখুন, একটি কাজ 12 জন লোক 4 দিনে শেষ করতে পারে। একটি কাজ 12 জন লোক কত দিনে শেষ করতে পারে? 4 দিনে শেষ করতে পারে। তাহলে কতজন লোক রয়েছে? 12 জন লোক রয়েছে। কেমন? 4 দিনে শেষ করতে পারছে, 4 দিনে শেষ করতে পারছে। এবারে কাজটা তো আমি জানি না, W1 মানে কি ওয়ার্ক, তাহলে কাজটা আমি ধরে নিলাম X। কেমন? কাজটা আমি ধরে নিলাম X, বা এখানে আপনি যদি 1 ধরেন তবুও ধরতে পারেন আর কি, ঠিক আছে, 1 ধরে নিলেও সমস্যা হবে না। এবার তারপরে কি বলেছে যে এর 8 গুণ কাজ অর্ধেক সময়ে করতে গেলে কতজন লোক লাগবে? কতজন লোক লাগবে? তাহলে এর 8 গুণ কাজ, তাই না? তাহলে এখানে আপনি 1 গুণ কাজ করছিলেন, এখানে 1 ধরে নিলেন, এখানে আপনি 1 গুণ কাজ করছিলেন, তাই না? এবার এর 8 গুণ আপনাকে কাজ করতে হবে, D1-এ আপনাকে 8 গুণ কাজ করতে হবে। সময়ে কি বলেছে? অর্ধেক সময়ে। তাহলে এখানে কতটা সময় নিয়েছিলেন? এখানে 4 দিন সময় নিয়েছিলেন, মানে এখানে আপনাকে 2 দিন সময় নিতে হবে। তাহলে শ্রমিক কতজন লাগবে? তাহলে শ্রমিক এখানে ধরে নিন, এখানে শ্রমিক লাগবে আপনার X জন। কেমন? শ্রমিক কতটা লাগবে? X জন। এবার এখান থেকে ক্যালকুলেশন করুন, এই 2 দিয়ে কেটে দিন, 2 দিয়ে যদি কাটেন 2 দুগুণে 4, তাহলে সব ধরে কোনাকুনি গুণ করে দিন, 8 দুগুণে 16, 16 আর 12 যদি গুণ করেন 192। তাহলে আপনার শ্রমিক কতজন লাগবে? শ্রমিক লাগবে হচ্ছে 192 জন। কেমন? আমি অঙ্কটাকে আরেকবার একটু প্রথম থেকে বোঝাচ্ছি, আরেকবার একটু বুঝে নিন। দেখুন, এই সূত্রে ফেলে আমরা অঙ্কটা করছি। কেমন? এই M মানে কি? M মানে হচ্ছে ম্যান, আর D মানে কি হচ্ছে? ডে। কেমন? আর বাকি দুটো তো নেই, T মানে টাইম নেই, এফিসিয়েন্সিও নেই। তাহলে যে নেই তাকে নিয়ে আমাদের অত মাথা ঘামালে চলবে না, তাকে সাইডেই রাখতে হবে। কেমন? তবে এখানে দেখুন কি হয়েছে, 12 জন লোক রয়েছে, ম্যান কতজন? 12 জন ম্যান কি করছে? 4 দিনে মনে করুন 1 অংশ কাজ করছে, বা 1 ইউনিট কাজ করছে, বা 1 একক কাজ করছে। কেমন? 1 একক কাজ করছে। কেমন? 12 জন লোক 4 দিনে একটি কাজ শেষ করছে, বা 1 একক কাজ করছে। কেমন? পরে কি বলছে যে এর 8 গুণ কাজ অর্ধেক সময়ে করতে গেলে কতজন লাগবে, তাই না? এর 8 গুণ কাজ, তাহলে এখানে 12 জন লোক 4 দিনে 1 একক কাজ করছিল। এবার এখানে কি বলেছে? D2-তে কি বলছে, মানে M2D2 W2-তে কি বলছে যে এর 8 গুণ কাজ করতে হবে। তাহলে এখানে 1 একক কাজ হচ্ছিল, এখানে 8 একক কাজ করতে হবে, এবং 8 একক কাজ করতে হবে, এবং
শ্রমিক যেটা আর কি, এই শ্রমিক বলছি, সময় যেটা, সেই সময় কিন্তু অর্ধেক নিতে হবে। তাহলে সময় এখানে কত ছিল, 4 ছিল, সময় এখানে অর্ধেক নিতে হবে। তাহলে কতজন শ্রমিক লাগবে, তাহলে আমি ধরে নিলাম এখানে x জন শ্রমিক লাগবে, তাই না? কি সূত্র প্রয়োগ করলাম, m1 d1 বাই w1 সমান m2 d2 বাই w2। ক্যালকুলেশন করুন, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, x এর মান কত হবে 192, মানে আপনার শ্রমিক কতজন লাগবে 192 জন লাগবে। এরপরে আরও একটা অঙ্ক রয়েছে, তারপরের অঙ্কটা করুন, দেখুন আশা করা যায় ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। কেমন? আচ্ছা, এখানে একটা রয়েছে, কতগুলো নাম্বার আপনাকে দেওয়া রয়েছে, এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি বলুন, সবচেয়ে ক্ষুদ্রতম কোনটি? এদের মধ্যে ক্ষুদ্রতম কোনটি? দেখুন, আগে বেসগুলোকে সমান করে নিন, এগুলো সূচককরণীতে করানো হয়েছিল, আপনাদের রিসেন্টলি করিয়েছি। দেখুন, তাহলে এখানে 3-এর পাওয়ার কত রয়েছে 1/3, এটাকে এরকমই রেখে দিলাম। তারপরে কি রয়েছে, 9-এর যে পাওয়ার সেটা রয়েছে 1/9। তাহলে এই 9টাকে আমরা এইভাবে লিখতে পারি না, যে 3-এর স্কোয়ার, এভাবে লিখতে পারি। তো আমি এটাকে এইভাবে লিখলাম, 3-এর স্কোয়ার, এদের পাওয়ারে রয়েছে 1/9। তারপর এখানে কি রয়েছে, 3, তার পাওয়ারে রয়েছে 1/5, এখানে রয়েছে 9, তার পাওয়ারে রয়েছে, এই 9টাকে আমি এভাবে লিখতে পারি, 3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার এর পাওয়ারে রয়েছে 1/6। এবার আমাকে একটা কথা বলুন তো, পাওয়ারের পাওয়ার যদি থাকে তাহলে কি হয়ে যায়, যোগ ভাগ গুণ বিয়োগ কি হয়, যোগ হয়। পাওয়ারের পাওয়ার থাকলে না ম্যাডাম, যোগ নয়, গুণ স্যার হয়ে গুণ যাবে, হবে। গুণ হবে। পাওয়ারের পাওয়ার থাকলে দেখবেন, রিসেন্টলি আমি ক্লাসগুলো করিয়েছি আর কি, সূচক এবং করণী, সার্চ এবং ইন্ডিসেস। তো দেখুন, এটা 3-এর পাওয়ারে 1/3 আছে, ব্যাস ঠিক আছে। এবার এখানে পাওয়ারের পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে ঘটনাটা কি ঘটবে, এখানে হয়ে যাবে, মনে করুন গুণ যদি হয়ে যায় তাহলে 3-এর পাওয়ারে হয়ে যাবে 2/9, আর এখানে কি হবে, 3-এর পাওয়ারে 1/3 এটাই থাকবে। এখানে কি হবে, এটা 3-এর পাওয়ারে 1/5 এটাই থাকবে। আর এখানে কি হবে, 3-এর পাওয়ারে 1/3 গুণ হয়ে গেলে কি হবে, 2 ওপরে চলে যাবে, কেটে যাবে 1/3, তাই না? এবার দেখুন, তবু আমরা বুঝতে পারছি না কে স্যার বড়। দুটো সমান হচ্ছে। হ্যাঁ, এবার কে বড় কে ছোট তাও আপনি বুঝতে পারছেন না। এদের যে হরগুলো রয়েছে, এদের এলসিএম নিন, এদের এলসিএম দেখুন 45 হবে, প্রত্যেকটার সাথে 45 গুণ করে দিন। তাহলে দেখুন 3×15 45, এর সঙ্গে 45 গুণ করলে কত হবে, 5×9 45, মানে হচ্ছে 3-এর পাওয়ারে 10। এখানে যদি আপনি 45 যদি বসান, 5×9 45, এখানে যদি আপনি 45 বসিয়ে গুণ করে দেন তাহলে কত হবে, 3×15 45। তাহলে ঘটনাটা কী ঘটলো, এটা কত দাঁড়ালো, 3-এর পাওয়ার 15, এটা কত দাঁড়ালো, 3-এর পাওয়ার 10, এটা কত দাঁড়ালো, 3-এর পাওয়ার 9, 3-এর পাওয়ার 9, আর এটা কত দাঁড়ালো, 3-এর পাওয়ার 15। তাহলে সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট হচ্ছে এটা, তাই না? 3-এর পাওয়ার, হ্যাঁ, 3-এর পাওয়ার 5, হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে ছোট। বলুন, ক্লিয়ার হয়েছে? এটা আমি সার্চ ইন্ডিসেসেই করিয়েছি, পরবর্তী অঙ্ক। হ্যাঁ স্যার, আমার ক্লাসটা করা হয়নি স্যার। আচ্ছা বলুন, চটপট বলুন, 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 7, 12, 5 ও 15 দ্বারা ভাগ করলে যথাক্রমে 5, 10, 3 ও 13 ভাগশেষ থাকবে? দেখুন, এই অঙ্কটা আপনি ওই এলসিএম এর অঙ্ক আর কি, এই এলসিএম এর অঙ্ক, এলসিএম নিয়ে আপনি করতে পারেন, কিন্তু এলসিএম নিয়ে করতে গেলে প্রচুর কি হয়ে যাবে, সময় লেগে যাবে। দেখুন, এখানে কি বলেছে, যে 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা যাকে 7 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে,
12 দিয়ে ভাগ করলে 10 ভাগ শেষ থাকবে, 5 দিয়ে ভাগ করলে 3 ভাগ শেষ থাকবে, এবং যদি আপনি 15 দিয়ে যদি ভাগ করেন তাহলে 13 ভাগ শেষ থাকবে। এখানে প্রত্যেক ক্ষেত্রেই দেখবেন আপনি 2 এর জন্য ভাগ মিলবে না, 2 এর জন্য ভাগ মিলছে না, 2 এর জন্য ভাগ মিলছে না। এবার এখান থেকে বেসিক যে নিয়মটা কি, বেসিক নিয়ম হচ্ছে এদের এলসিএম বের করে সেই 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাতে যাওয়া, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাতে গিয়ে যেটা বিভাজ্য হবে সেখান থেকে 2 বাদ দিয়ে দেওয়া, এটা হচ্ছে বেসিক নিয়ম। তো বেসিক নিয়মে গেলে সময় প্রচুর লাগবে আর কি। দেখুন এখানে কি বলেছে যে 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 7, 12, 5 ও 15 দ্বারা ভাগ করলে এই ভাগশেষগুলো থাকবে। আমি যদি 5 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার 3 ভাগশেষ থাকবে, তাই তো? এটাই তো বলেছে, 7 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, 12 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ থাকবে, এবং 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। এবার অপশানে আসুন, এই যে 3 নম্বর অপশানটা রয়েছে এখানে 5 দিয়ে ভাগ করলে কি এখানে ভাগশেষ থাকবে? বলুন, নিশ্চয়ই থাকবে না। না, এটা খাবে মিলে যাবে। হ্যাঁ, খাবে মিলে যাবে। এটাও দেখুন, এখানে কি 5 দিয়ে ভাগ করলে কি ভাগশেষ থাকবে? থাকবে না, না, মিলে যাবে। মিলে যাবে আর কি, না তাই না? স্যার। তাহলে আমি এখান থেকে অপশন 3 এবং অপশন 4 দুটোকে আমি সেকেন্ডের মধ্যেই কেটে দিতে পারছি। পরেরটা দেখছি এবার, 7 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে তাই বলছে। ঠিক আছে, আমরা একটা দেখে নিই তাহলে ভাগ করে। তাহলে 9, 9, 9, 6, 0, 8, একে আমি 7 দিয়ে ভাগ করছি। তাহলে 7 একে 7, 2 9 29, 4 7 28, 1 9 19, 7 দুগুণে 14, 5 9 56, 7 8 56। এখানে কত হচ্ছে? 0 0 8, তার মানে 7 একে 7, তাই না? এখানে ভাগশেষ তো 1 থাকছে, কিন্তু ভাগশেষ এখানে কত থাকবে? 5 থাকবে। তাহলে অপশন এও তো হচ্ছে না, একমাত্র অপশন বি হবে, তাই না? একমাত্র অপশন বি হবে, তাছাড়া কোনো উপায় নেই। কেমন বলুন, বোঝা গেল অপশন টেস্ট কীভাবে করবেন? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। এবং এলসিএম এইচসিএফ এর সবচেয়ে জটিল টাইপ এটাই। এবার এগুলো যদি না দিয়ে দিত আর কি ভাগশেষ থাকবে, তাহলে সরাসরি অপশানের ডিভিজিবিলিটি রুল লাগিয়ে আমরা করে দিতে পারতাম। চলুন, বার্ষিক 5% সরল সুদের হারে কিছু পরিমাণ আসলের 3 বছর ও 4 বছরের সুদের পার্থক্য 42 টাকা হলে আসলের পরিমাণ কত? এটা একদমই সহজ অঙ্ক। বার্ষিক 5% সরল সুদের হারে কিছু পরিমাণ আসলের 3 বছর ও 4 বছরের সুদের পার্থক্য 42 টাকা হলে আসলের পরিমাণ কত? তাহলে সরল সুদ বলেছে, তাই না? এখানে কি বলেছে? 3 বছর এবং 4 বছরে সুদের পার্থক্য কত? সুদের পার্থক্য হচ্ছে 42 টাকা, তাই না? মনে করুন 3 বছর, 3 বছরে মনে করুন 100 টাকা সুদ ছিল, ঠিক আছে? 3 বছর শেষে দেখা গেল 100 টাকা সুদ ছিল, 4 বছরের পরে গিয়ে দেখছেন 142 টাকা সুদ হয়ে গেছে। সুদের পার্থক্য কত হয়েছে? 3 বছর ও 4 বছরের সুদের পার্থক্য 42 টাকা হয়েছে, তাই না? তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সূত্র 42 টাকা, তাই না? 1 বছরের সুদ, বলুন, 1 বছরের সুদ 42 টাকা। ব্যাস, এখান থেকে বসিয়ে দিন I সমান PRT/100। তাহলে 1 বছরের সুদ কত? 42 টাকা। আসল জানতে চেয়েছে, P ইন্টু আর বলে দিয়েছে, 5% বলে দিয়েছে, তাই না? আর তো বলে দিয়েছে 5%। এবার এখানে কি বলেছে? যে আসলের পরিমাণ কত। তাহলে এখানে বছরটা কত হবে? বলুন, বছরটা কত হবে এখানে? 1 বছর। অবশ্যই 1 বছর। 1 বছর, কারণ এটা সুদ তো আমরা 1 বছর নিয়েই করছি। 1 বছর বাই 100, এই 0 5 দিয়ে কাটলে কত হবে? 20। তাহলে পি সমান সমান কত হবে? 42 দুগুণে 84, মানে 840। 840। তাহলে আসল কত? আসল হচ্ছে 840। অঙ্কগুলো সব করিয়েছি আর কি, প্রচুর টাইপ করিয়েছি। স্যার আরেকবার বলবেন অঙ্কটা? বলছি ম্যাডাম, এখানে কি বলেছে? যে 3 বছর ও 4 বছরের সুদের পার্থক্য হচ্ছে 42 টাকা। 3 বছর এবং 4 বছরের সুদের পার্থক্য হচ্ছে 42 টাকা। মনে করুন ম্যাডাম, আপনি ব্যাংকে গেছেন আর কি, মনে করুন আপনি একটা টাকা আপনি রেখেছেন আর কি ব্যাংকে, আমি জানি না কত টাকা রেখেছেন আর কি, ঠিক আছে? ব্যাংকে গেছেন আর কি, ঠিক আছে? তো আপনি ব্যাংকে রাখার পর 3 বছর পরে আপনি ব্যাংকে একদিন গেলেন আর কি, কি মনে হলো ব্যাংকে আপনি গেলেন,
ঠিক আছে। তো ব্যাংকে গিয়ে আপনি টাকা দেখে আসলেন আর কি, যে আপনার সুদ মনে করুন এত টাকা হয়েছে আর কি, ঠিক আছে, আমি সুদ হয়েছে একটা টাকা, ঠিক আছে। তো আপনি কি করলেন, আপনি তার পরের 1 বছর পর আবার গেলেন আর কি, মানে 4 বছরের সময় আবার গেলেন। 4 বছর পর গিয়ে দেখছেন আপনার সুদের পার্থক্য হয়েছে কয় টাকা, 42 টাকা। সুদের পার্থক্য হয়েছে কয় টাকা, 42 টাকা। কেমন? তাহলে আপনার 3 বছরে যে সুদ ছিল, আপনি 4 বছরে যখন গিয়েছেন তখন আপনার সুদের পার্থক্য কত হয়েছে, 42 টাকা। তাহলে 1 বছরে আপনার সুদ কতটুকু বেড়েছে, 42 টাকা। 42 টাকা। তাহলে 1 বছরের সুদ কত, 1 বছরের সুদ 42 টাকা, তাই না? এখানে আরও একটা কথা আমাকে বলুন তো, যে সরল সুদের ক্ষেত্রে প্রত্যেক বছর সুদটা একই থাকে না আলাদা থাকে? একই থাকে। সম পরিমাণে বাড়ে। হ্যাঁ, একদম সম পরিমাণে বাড়ে আর কি। জটিল সুদের ক্ষেত্রে ওটা আলাদা হয়, আমরা জটিল সুদে আমরা পড়েছি ওগুলো, তাই না? তাহলে সরল সুদের ক্ষেত্রে প্রত্যেক বছরই সুদটা একই থাকে, তাই না? তো এখানে 1 বছরের সুদ কত, 42 টাকা, তাই না? বার্ষিক 5%, আমাকে আসল জিজ্ঞাসা করেছে, বার্ষিক 5% হারে 1 বছরে আমার কত আসল ছিল, আসলটা বের করতে হবে। তাহলে শুনুন, বের করার সূত্র কি, I সমান PRT/100। সুদ কত হয়েছে 1 বছরে, 42 টাকা সুদ হয়েছে, আসল জানি না, বের করতে হবে। আর বলে দিয়েছে 5%, T 1 বছর বাই 100, 5 20 100, তাহলে P সমান কত, কোনাকুনি গুণ হয়ে যাবে, 480 টাকা। তাহলে আসল কত, 480 টাকা। বোঝা গেল ম্যাডাম? দেখুন কোন জায়গাটায় বুঝতে অসুবিধা হলো। বোঝা গেছে স্যার। 20টি সংখ্যার গড় 12, প্রথম 12টি সংখ্যার গড় 11, পরের 7টি সংখ্যার গড় 10 হলে শেষ সংখ্যা কত হবে? 20টি সংখ্যার গড় হচ্ছে 12, প্রথম 12টি সংখ্যার গড় 11 এবং পরের 7টি সংখ্যার গড় 10 হলে শেষ সংখ্যা কত হবে? তাহলে 20টি সংখ্যার গড় কত, 20টি সংখ্যার গড় হচ্ছে 12, তাহলে মোট কত, 12 দুগুণে 24, 240, তাই না? 20টি সংখ্যার গড় হচ্ছে 12, তাহলে মোট কত, মোট হচ্ছে 40। যেমন মনে করুন আমরা এখানে 12 জন রয়েছি, এই 12 জন বলছি, 20 জন রয়েছি, ঠিক আছে, আমরা এখানে 20 জন রয়েছি, প্রত্যেকের গড় বয়স এখানে বলা হলো যে 12 বছর করে, তাহলে মোট বয়সটা কত হবে, মোট বয়স হবে 240 বছর, তাই না? এর মধ্যে বলে দিয়েছে যে প্রথম 12টি সংখ্যার গড় হচ্ছে 11, তাহলে প্রথম 12টি সংখ্যার গড় 11 মানে মোট কত, 132। তারপরে পরের 7টি সংখ্যার গড় 10, তাহলে 7 × 10 মানে মোট কত, 70। এই দুটোকে যোগ করুন, 132 আর 70 যদি যোগ করেন কত হবে, 202, তাই না? তাহলে এখানে কতজন হয়ে গেছে, এখানে দেখুন 12 আর 7 19 জন হয়ে গেছে, 19 জনের মোট বয়স আপনি 202 পেয়ে গেছেন। তাহলে শেষ জনের বয়স কত, তাহলে 240 থেকে 202 বাদ দিয়ে দিন, মানে হচ্ছে 38 বছর। শেষ জনের বয়স 38 বছর, তাই না? পরবর্তী অঙ্ক, 4 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল হচ্ছে কত, 9:2। পিতার বর্তমান বয়স 40 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত হবে? পিতা পুত্রের যে অঙ্ক আর কি, ঠিক আছে, আমি একটা সূত্রই শিখিয়েছি, একটা সূত্র দিয়ে এই পিতা পুত্র থেকে যেখান থেকে যা দেবে সব হয়ে যাবে। কি বলেছে দেখুন, যে 4 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত ছিল, অনুপাত ছিল হচ্ছে 9:2, তাই না? তাহলে আমি এখানে লিখছি 4 ইয়ার আগে, 4 বছর আগে, এখানে আমি লিখলাম হচ্ছে পিতা আর এখানে লিখলাম আমি পুত্র, তাই না? তাহলে আমাকে বয়সের অনুপাত বলে দিয়েছে, বয়স তো আর বলে দেয়নি, বয়সের অনুপাত বলেছে। তাহলে 4 বছর আগে পিতার বয়স তাহলে আমি ধরে নিলাম 9x আর পুত্রের বয়স তাহলে কত, 2x, আমি এটা ধরে নিলাম। এটা 4 বছর আগে,
4 বছর আগে পিতার বয়স তাহলে 9x আর পুত্রের বয়স 2x। তাহলে আমাকে বর্তমানে বলুন তো পিতার বয়স কত হবে? বর্তমানে পিতার বয়সটা কি হয়ে যাবে? 9x plus 4, 9x প্লাস 4 হয়ে যাবে। 9x plus 4, 9x প্লাস 4 হয়ে যাবে। আর পুত্রের বয়সটা 2x প্লাস 4 হয়ে যাবে, তাই না? বর্তমানে এবার এই বর্তমানে আমরা যে সমীকরণটা বের করলাম 9x প্লাস 4, এটার মানটাই বলে দিয়েছে পিতার বর্তমান বয়সটা হচ্ছে 40। তাহলে 9x প্লাস 4 সমান কত? সমান হচ্ছে 40। তাহলে 9x প্লাসটা ওদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, মানে 36। তাহলে x সমান কত? 4 9 36। x এর মান কত? 4। ব্যাস, পুট করে দিন। পুত্রের বর্তমান বয়স কত? তাহলে পুত্রের বর্তমান বয়স কোনটা? পুত্রের বর্তমান বয়স তো এইটা। তাহলে পুট করে দিন। তাহলে 2 × 4 প্লাস 4, 4 দুগুণে 8, 8 আর 4 12। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? 12 বছর, তাই না? এই সূত্র থেকে সব অঙ্ক হয়ে যাবে। 4 বছর আগে বললে ঠিক এভাবে একটু ছক করে নেবেন আর কি। 4 বছর আগে, বর্তমানে, যদি বলতো বা 4 বছর পরে, ঠিক আছে? 4 বছর পরে, যেমন যেভাবে বলবে আর কি, যেমনভাবে বলবে তেমনভাবে একটু সাজিয়ে নেবেন, ব্যাস সেই সূত্রে ফেলে দেবেন, সব গড় করে যা চাইবে সব বেরিয়ে চলে আসবে। চলুন পরবর্তী অঙ্ক। এ ও বি একত্রে একটি কাজ 10 দিনে, বি ও সি ওই কাজটি 12 দিনে, সি ও এ একত্রে 15 দিনে কাজটি করতে পারে, তাহলে সি একা ওই কাজটি কত দিনে করতে পারবে? এসএসসি জিডিতে এসেছে, এই সময় কার্য থেকে এসএসসি জিডিতে প্রচুর প্রশ্ন আসে। আপনাদের কাছে যার কাছে যে সোর্সই আছে আর কি, প্র্যাকটিস করুন অঙ্ক, কেমন? যে সোর্সই আছে প্র্যাকটিস করুন এবং চেষ্টা করবেন প্রিভিয়াস ইয়ার বেস্ট প্র্যাকটিস করার আর কি। আর তার জন্য আমি একটা অ্যাপ্লিকেশান বললাম, সেখান থেকে করতে পারেন, বা যদি বই থাকে আরও ভালো কথা। কিন্তু অ্যাপ্লিকেশানটায় কী হবে, সময়টা আপনি দেখতে পাবেন, এটা হচ্ছে ব্যাপার। বই থাকলেও কোনো ব্যাপার নেই, আপনি ঘড়ি দেখে প্র্যাকটিস করুন আর কি অঙ্ক। বলুন আনসারটা কত হবে? এটা তো একটু আগেই করিয়েছি, প্রথমেই সম্ভবত করালাম। এ প্লাস বি কত দিনে করছে? এ 10 দিনে করছে। বি প্লাস সি মিলে কত দিনে করছে? 12 দিনে করছে। আর তারপরে এ প্লাস সি মিলে 15 দিনে করছে। তাহলে মোট কাজটা এদের এলসিএমটা 60 হচ্ছে এলসিএম। তাহলে এ এবং বি মিলে এরা 6 একক করে কাজ করে, বি এবং সি মিলে এরা 5 বারং 60 মানে 5 একক করে কাজ করে, আর এ এবং সি এরা 4 একক করে কাজ করে। দুজনের মধ্যে দুজন করে রয়েছে, তাহলে 2 কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি সমান কত করছে দেখি। 4 আর 5 কত হচ্ছে? এই 4 আর 5 9, 9 6 15। তাহলে এ প্লাস বি প্লাস সি 15/2, তাই না? 15/2 একক কাজ করছে তারা 3 জন মিলে, 15/2 একক কাজ করছে 3 জন মিলে। আর মোট কাজটা কত? মোট কাজ হচ্ছে 60, তাই না? মোট কাজটা কত? 60। আর তারা 3 জন মিলে এইটুকু করে কাজ করছে, তাই তো? 15/2 একক, এরা 3 জন মিলে কাজ করছে কিন্তু এরা, তাই না? তাহলে এখানে আমরা কি করব? এখানে আমাকে কি বলেছে যে সি একা ওই কাজটি কত দিনে করতে পারবে, তাই না? সি একা কাজটি কত দিনে করতে পারবে। তাহলে বলুন এখান থেকে এ বি সি এদের 3 জনের এরা 3 জনা কতটুকু করতে পারে আমরা সেটুকু বের করেছি। এবার এখান থেকে আমরা সিটাকে কি করে বের করব? স্যার এ বির মানটা ওখানে 6, যেটা বসিয়ে দিলেই হয়ে যাবে। 15/2 মাইনাস 6, তাহলে হচ্ছে 3/2। একদম ঠিক আছে। তাহলে এ বি সি এরা 3 জন মিলে 15/2, তাই না? একক কাজ করছে। আর এখানে এ এবং বি মিলে 6 একক কাজ করছে, তাই না? তাহলে এরা 3 জন মিলে 15/2 একক, আর এ এবং বি মিলে 6 একক। তাহলে এখান থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই তাহলে সিটা পড়ে থেকে যাবে, তাই না? তাহলে এখান থেকে এটা বাদ দিয়ে দিই, 15/2 থেকে 6 বাদ দিয়ে দিন, কিছু নেই মানে 1 রয়েছে। এদের এলসিএম কত হবে? 2 হবে। 2 1 2 মানে 15 মাইনাস 12 মানে হচ্ছে 3/2। তাহলে সি কাজ করে কোনটুকু? 3/2 একক কাজ করে, তাই না?
3/2 একক সি কাজ করে, আর মোট কাজ কতটা 60 একক, তাহলে মোট কাজ হচ্ছে 60, সি কাজ করছে 3/2, তার নিচে 2 থাকবে না, 2 উপরে চলে যাবে, কাটাকাটি করুন, 3 × 20 = 60, মানে তার 40 দিন সময় লাগবে। অপশন 4। চলুন পরবর্তী অঙ্ক। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা হচ্ছে ৬৭,৬০০। যদি গ্রামে প্রতি বছর 4% করে লোকসংখ্যা যদি বৃদ্ধি পায়, তবে 2 বছর আগে ওই গ্রামের জনসংখ্যা কত ছিল? এটা দুই রকমভাবে জিজ্ঞাসা করে। আগে জিজ্ঞাসা করলে এক্স ধরবেন, পরে জিজ্ঞাসা করলে এক্স ধরা দরকার নেই। স্যার আমার না এখানে কনফিউজ হয়ে যায় স্যার, কখন কোনটা করব স্যার, ভুলে যাই। আচ্ছা, বলে দিচ্ছি ম্যাডাম। দেখুন, বর্তমান জনসংখ্যা কত বলেছে? বর্তমান জনসংখ্যা বলছে ৬৭,৬০০। বর্তমান জনসংখ্যা ৬৭,৬০০। যদি গ্রামে প্রতি বছর 4% করে লোকসংখ্যা যদি বৃদ্ধি পায়, ঠিক আছে, প্রতি বছর যদি 4% করে বৃদ্ধি পায়, তবে 2 বছর আগে ওই গ্রামের জনসংখ্যা কত ছিল? আমাকে একটু মানে অঙ্কটা পরে একটু বুদ্ধি খাটিয়ে বলুন তো, যে 2 বছর আগে ওই গ্রামের জনসংখ্যা এই ৬৭,৬০০-এর কম ছিল না বেশি ছিল? একটু অঙ্কটাকে ভালো, কম ছিল তো? দেখুন একটু একটু ভাবুন আর কি। একটি গ্রামের জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা এত, যদি গ্রামে প্রতি বছর 4% করে লোক সংখ্যা বৃদ্ধি পায়, তবে 2 বছর আগে ওই গ্রামের জনসংখ্যা কত ছিল? আমাকে এইটুকু বলুন যে এই ৬৭,৬০০-এর কম ছিল না বেশি ছিল? কম ছিল। কম ছিল, কম। দেখুন কম ছিল, এটা কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার না বেশি ছিল মনে হচ্ছে? কম ছিল। যদি এরকম মনে হয় কম ছিল, তাহলে এক্স ধরে নেবেন। তাহলে কম ছিল, তাহলে কত কম ছিল? আপনি ধরে নেবেন যে এক্স জন ছিল। কতজন ছিল? এক্স জন ছিল। কেমন? তারপর কি হয়েছে? প্রথম বছর 4% বেড়েছে, মানে কি হয়েছে? 104/100 হয়েছে। কেমন? তারপরে আবার 4% বেড়েছে, মানে পরপর 2 বছর বেড়েছে না, তাহলে আবার 4% বেড়েছে, মানে 104/100 দিয়ে কত হয়েছে? দিয়ে তারপরে তো এই যে 67,600 হয়েছে। এটা বর্তমান, এটা বর্তমান। আর এটা 2 বছর আগে। 2 বছর আগে এক্স জন ছিল, প্রথম বছর 4% বাড়লো, 4% বাড়লো। 4% বাড়া মানে কি? 100-তে 4% বাড়া মানে 104/100। তারপর আবার 4% বাড়লো, দিয়ে বর্তমানে এখন এখানে এসে দাঁড়িয়েছে। কেমন? বর্তমানে এখন এখানে এসে দাঁড়িয়েছে। এবার এখানে যদি বলতো 2 বছর আগে বলেছে, এখানে যদি বলতো 2 বছর পরে, তখন খেলাটা কিন্তু ঘুরে যেত, তখন আর এক্স ধরতাম, তখন এটাকেই বসাতাম এক্সের জায়গায়। চলো এখান থেকে ক্যালকুলেশন যদি করি, এক্স ইন্টু 104/100 ইন্টু 104/100 সমান 67,600। 2 দিয়ে কাটুন 52, এটাকে 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 52, এটাকে 2 দিয়ে কাটলে 50, এটাকে 4 দিয়ে, এই 13 দিয়ে কাটুন 4, এটাকে 13 দিয়ে কাটলে দেখুন কেটে যাবে, 5 13 65, 13 দুগুণে 26, 5200, এটাকে কেটে দিন 100, 4 দিয়ে কাটলে 25। তাহলে কে কে পড়ে থাকলো? x সমান সমান 50 ইন্টু 50, মানে 5 5 25, মানে 2500, 2500 ইন্টু 25, তাই না? তাহলে 25-এর স্কোয়ার কত? 625, দুটো 0, 62,500 হচ্ছে আনসার, তাই না? তাহলে 2 বছর আগে 62,500 ছিল, আর বর্তমানে 67,600 হয়েছে। এবার এটা যদি পরে বলতো, তাহলে কি করতেন? 67,600 ইন্টু 104/100, তারপর 104/100, এটা করতেন, তাহলে আনসার চলে আসতো যদি পরে বলতো। দেখুন বোঝা গেল? চৈতালি ম্যাডাম দেখুন। হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওই ক্যালকুলেশনটা একটু বড় হয়ে গেছে আর কিছু। আচ্ছা,
দুটি ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 5:4, একটি খুঁটিকে অতিক্রম করার সময়ের অনুপাত হচ্ছে 4:3, তাহলে ট্রেন দুটির গতিবেগের অনুপাত কি হবে? ট্রেন দুটির গতিবেগের অনুপাত কি হবে? 15:16, 5:3, 6:5 না 5:4? তাহলে দুটো ট্রেন রয়েছে, তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত কত? একটা হচ্ছে মনে করুন 5 আর একটা হচ্ছে কত 4, একটা 5 হলে একটা 4। হ্যাঁ, একটি খুঁটিকে অতিক্রম করছে, একটি খুঁটিকে অতিক্রম করা মানে কি তাদের নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করা। তাহলে একটা খুঁটিকে যখন তারা অতিক্রম করছে, অতিক্রম করার সময়ের অনুপাত কত? সময়ের অনুপাত হচ্ছে 4:3। তাহলে এখানে শুধুমাত্র অনুপাত বলে দিয়েছে, অ্যাকচুয়াল গতি বা অ্যাকচুয়াল দৈর্ঘ্য আমাদেরকে বলে দেয়নি, আমাদেরকে ওই অনুপাতেরও এই গতিবেগেরও অনুপাতটাই আমাদেরকে বের করতে হবে, অ্যাকচুয়াল গতিবেগ বের করতে হবে না। তবে দেখুন আমাদের গতিবেগ এর সূত্রটা যেন কী ছিল, যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই কি টাইম। তাহলে প্রথম ট্রেনটি যদি আমি দেখি, প্রথম ট্রেনটির স্পিড কত ছিল? তাহলে প্রথম ট্রেনটি, আমি যদি ফার্স্ট ট্রেনটির যদি দেখি, স্পিড ইকুয়াল টু ট্রেনটির দূরত্ব মানে ট্রেনটির যে দৈর্ঘ্য সেটা কত 5, আর সময় নিয়েছে কত 4 সময় নিয়েছে, তাই না? আর আমরা যদি দ্বিতীয় ট্রেনটি যদি দেখি, সেকেন্ডটা যদি দেখি, তাহলে এখানে তার স্পিডটা কত হচ্ছে, তার ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 4, যেহেতু একটা খুঁটিকে অতিক্রম করেছে সেহেতু তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে, অন্য কোনো দৈর্ঘ্য অতিক্রম করবে না। তাহলে এখানে স্পিড কত হচ্ছে 4 বাই, তার সময় লেগেছে 3, তাই না? তাহলে এই দুটোই হচ্ছে তো তাদের গতিবেগ, তাই না? এটা প্রথম ট্রেনের গতিবেগ আর এটা হচ্ছে কি দ্বিতীয় ট্রেনের গতিবেগ। এই হচ্ছে দুটো ট্রেনের গতিবেগের অনুপাত, তাই না? এবার এটাকে আপনি কি করবেন, যদি আপনি পূর্ণতে নিয়ে আসতে চান, এই দুজনের এলসিএম করুন আর কি। 4 আর 3-এর এলসিএম কত হবে? 12 হচ্ছে, দুটোকেই 12 দিয়ে গুণ করে দিন, 3 4 12, এটাকেও 12 দিয়ে গুণ করে দিন, 3 4 12, তাহলে 15:16 হচ্ছে এদের গতিবেগের অনুপাত। কোথায় আছে? এতে 15:16 এদের গতিবেগের অনুপাত। চলুন পরের প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমি প্রাইমারিতেও করিয়েছি। দেখুন, একটি 3 সংখ্যার সংখ্যা 4a3 আরেকটি 3 অঙ্কের সংখ্যা 984 যোগ করলে একটা 4 অঙ্কের সংখ্যা হচ্ছে, সেটা হচ্ছে এটা, যা কিনা আবার 11 দ্বারা বিভাজ্য। তাহলে তারপর 4a প্লাস এই 3a প্লাস 4b এর মান কত হবে? এটা ডিভিজিবিলিটি লেটেস্ট টাইপ। এটা কাজল ম্যাডাম হয়েছে আনসার? না স্যার, করছি। আচ্ছা, একটি 3 সংখ্যার সংখ্যা 4a3 আর একটি, হ্যাঁ স্যার 39 বেরিয়েছে ডি। 39, বাহ। দেখুন, স্যার ডি। একটি 3 সংখ্যার সংখ্যা, সেটা হচ্ছে কি 4a3, তাহলে একটা 3 সংখ্যার সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে কি 4a3, এটা হচ্ছে একটা 3 অঙ্কের সংখ্যা। এর সঙ্গে আমি আরও একটা 3 অঙ্কের সংখ্যা যখনই আমি যোগ করছি, মানে কত 984 যখন আমি যোগ করছি, তখন একটা 4 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে? 13b7। তাহলে এখানে দেখুন, এখানে 7ই হবে, এখানে b, আর এখানে 9 আর 4-এ 13, এই সংখ্যাটা হচ্ছে, যেটা কিনা আবার এটা আবার 11 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমাকে বলুন তো, এই সংখ্যাটা যদি 11 দ্বারা বিভাজ্য হয়, বি এর মান কত?
স্যার 10। স্যার স্যার 9 স্যার। অবশ্যই 9 হবে, ঠিক আছে। দেখুন 1 আর 9, হ্যাঁ 9 হবে। তাহলে এখানে বিয়ের মান কত? 9, তাই না? তাহলে বিটাকে মুছে দিয়ে কি লিখবেন? 9 লিখুন। তাহলে বিয়ের মান কত? 9। তাহলে আমরা বিয়ের মানটা পেলাম, বিয়ের মান কত হচ্ছে? 9। তাহলে বিয়ের মান যদি 9 হয় তাহলে এই এর মানটা কত? দেখুন 3 আর 4 7 তো বসে গেছে, 1। তাহলে এখানে 9 বসেছে, তার মানে কত? এর মান হচ্ছে 1, তাই না? তাহলে এবার এখানে জিজ্ঞাসা করেছে যে 3a প্লাস 4b এর মান কত হবে। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 1। তাহলে 3 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 9, মানে 3 একে 3 যোগ 4 9 36, মান হচ্ছে 39, 39 আনসার, অপশান ডি। তো এই ছিল আপনাদের 20টা অঙ্ক, 20টা অঙ্কই প্রিভিয়াস ইয়ার। আশা করছি 20টা অঙ্কই আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। একটু বলে দিন এটা একবার বলে দেব। স্যার 12 নম্বর। করের অঙ্কটা ম্যাডাম এটা বলে দেব, 12 নম্বর অঙ্কটা। আচ্ছা, না স্যার এটা না স্যার, এটা আমার নয়। দাগ একটু ভুল হয়েছে। ওই সে ক্ষুদ্রতম সংখ্যা কত নম্বরে? ক্ষুদ্রতম স্যার করণ নিরসন যেটা ওটা সূচক ওইটা। ওই সূচকের ওটা না? হ্যাঁ ও এটা, দেখুন ম্যাডাম একটু। দেখুন এখানে কি বলেছে, এখানে বলেছে যে 3 এর পাওয়ার 1/3, এটা বলেছে যে 9 এর পাওয়ার 1/9, এখানে বলেছে যে 3 এর পাওয়ার 1/5, তারপর বলেছে এখানে 9 এর পাওয়ার 1/6। এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা আপনি বুঝতে পারছেন না, তাই না? বোঝার মতো অবস্থাতে নেই এটা। তাহলে এটাকে কি করে বুঝবেন? এদের যে বেসগুলো আছে না, এই বেসগুলোকে সমান করার চেষ্টা করুন। প্রত্যেকের যে বেস রয়েছে বেসটাকে সমান করার চেষ্টা করুন। এটা তো বেস আর এটা তার রয়েছে পাওয়ার, তাহলে বেসটাকে সমান করছি। তাহলে এই যে 9টাকে, এই 9টাকে আমরা এইভাবে লিখতে পারি না যে 3 স্কোয়ার, এভাবে লিখতে পারি তো, তাই না? তাহলে 9টাকে আমি যদি 3 স্কোয়ার যদি লিখি এবং তাদের পাওয়ারে কে রয়েছে? 1/9 আছে। একইভাবে এখানেও যদি দেখি 9টাকে যদি আমি 3 স্কোয়ার লিখি, এদের পাওয়ারে কে রয়েছে? 1/6 রয়েছে। এবার আপনারা জানেন যদি পাওয়ারের পাওয়ার থাকে তাহলে সেটা গুণ হয়ে যায়, তাই না? তাহলে এখানে ঘটনাটা কি ঘটবে যে 3 তার পাওয়ারের পাওয়ার থাকলে এটা গুণ হয়ে যাবে। তাহলে 1/9 ইন্টু 2 গুণ হয়ে গেল। তাহলে ঘটনাটা কি ঘটলো? 3 পাওয়ার 2/9 এটা হলো, 3 পাওয়ার 2/9 এটা হলো। একইভাবে এটা যদি দেখেন পাওয়ারের পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে 3 তার পাওয়ারে 1/6 ইন্টু 2, তাহলে এটা কেটে গিয়ে কী হয়ে যাবে? 3 হয়ে যাবে। তাহলে 3 পাওয়ারে 1/3। এবার দেখুন প্রত্যেকটার যে বেসটা সমান হয়ে গেছে, তাই তো? প্রত্যেকের যে বেসটা সেটা আমরা সমান করে ফেলেছি। দেখুন তাহলে প্রথমে কি হলো? 3 পাওয়ার 1/3 এটা, তারপরে এটা কত হলো? 3 পাওয়ার 2/9 এটা হলো, তারপরে কত হয়েছে? 3 পাওয়ার 1/5 এটা হয়েছে, তারপরে কি হলো? 3 পাওয়ার 1/3 এটা হলো। দেখুন প্রত্যেকেরই আমি বেসটাকে কি করেছি? বেসটাকে সমান করে ফেলেছি, তাই না? তবুও আমি বুঝতে পারছি না কোনটা বড়। এবার কি করবেন? এদের যে হরগুলো রয়েছে এদের এলসিএম নিন। তাহলে দেখুন 3 9 5 আর 3 এলসিএম কত? এলসিএম হচ্ছে 45, তাহলে প্রত্যেকের সঙ্গে 45 গুণ করে দিন, প্রত্যেকের সঙ্গে 45 গুণ করে দিন। প্রত্যেকের সঙ্গে 45 যদি গুণ করেন 3 15 45, 5 9 45, এটা 5 9 45, 3 15 45। তাহলে প্রথমটা কি হচ্ছে? 3 পাওয়ার 15 হচ্ছে প্রথমটা,
দ্বিতীয়টা কত হচ্ছে 3 এর পাওয়ার 10 হচ্ছে, তৃতীয়টা কত হচ্ছে 3 এর পাওয়ার 9 হচ্ছে, আর এই চতুর্থটা কত হচ্ছে 3 এর পাওয়ার 15 হচ্ছে। তাহলে সবচেয়ে ছোট কোনটা? এবার তো বুঝতে পারছেন যে দেখুন বেস প্রত্যেকেরই সমান আছে, তাহলে যার পাওয়ার বড় সে সবচেয়ে বড়, আর যার পাওয়ার সবচেয়ে ছোট সে সবচেয়ে ছোট, তাই না? তাহলে সবচেয়ে পাওয়ার ছোট টাকার 3 এর পাওয়ার 9, তাই তো? তাহলে 3 এর পাওয়ার 9 কোনটা? এই যে এটা, এটা হচ্ছে সবচেয়ে ছোট ক্ষুদ্রতম সংখ্যা। বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম।